আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া হ্যালো। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আহ, জি, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট একটি ট্রেনিং করার জন্য। আজ ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমডি মনিরুজ্জামান স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, শুনতে জি পাচ্ছি। স্যার, আপনি কি করছেন বর্তমানে? যদি একটু পরিচয় দিতেন। আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান। আমি একটা পেপার মিলের প্লান্ট হেড হিসেবে চাকরি করি আর কি। তার মানে আমি ম্যানুফ্যাকচারিং জবে আছি মূলত। আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আপনার পরিচয় পেয়ে ভালো লাগলো। আব্দুর রহমান স্যার, আপনি একটু যদি বলতেন কোথা থেকে জয়েন করছেন এবং বর্তমানে কি করছেন? হ্যাঁ, আমি কুমিল্লা থেকে জয়েন করছি। আমি এখন বর্তমানে বাসায় আছি আর কি। আপনার এই ক্লাসটা দেখার জন্য বাসায় চলে আসছি। আচ্ছা। আহ বুঝতে পেরেছি। আপনি কি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাই তো? জি 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 জি, আমি কাজ করতে আমরা চাচ্ছি। তো জানি যে সবাই এখন বর্তমানে উদ্যোক্তা হতে চায় সবাই, তাই না? তো সেই অর্থেই জি হচ্ছে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট করেছেন এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এটা কি লাইভ চলতেছে নাকি? জি বস। আহ ইরফানুল হক স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এনামুল হক শুনতে পাচ্ছি। এটা কি অডিও নাকি হচ্ছে আপনার ভিডিও চলবে? হ্যাঁ স্যার, তো সবকিছুই দেখাবে, কোনো সমস্যা নেই। ইরফান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আজকের আমাদের ট্রেনিংটি পরিবেশন করবেন ইরফানুল হক স্যার, যিনি আপনাদের টিচার হিসেবে সংযুক্ত থাকবেন। স্যার, তাহলে আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করুন এবং সবাই আশা করছি জয়েন করেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আহ, সবাইকে স্বাগতম ফ্লাশ আইটিতে। আমি আপনাদের সাথে আছি ইরফানুল হক, প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অ্যান্ড কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট কোর্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কেউ জি জি একজন শুনতে রেসপন্স পাচ্ছি। করেন। আমার জি স্ক্রিন স্যার, দেখতে পাচ্ছেন? আপনাদেরকে আমরা শুনতে পারতেছি। জি, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আপনারা আপনাদের সবাই মিউট করে রাখবেন ডিভাইসটা। আর যদি কোনো প্রবলেম হয় আপনাদের শুনতে বা কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে ইনবক্সে চ্যাট করবেন। তাহলে আমরা আমাদের আজকের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এন্ড কমার্শিয়াল জবের আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি আমি স্টার্ট করতেছি। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন, আমরা ইন্ট্রোডাকশনে যাব। হ্যাঁ, আপনি কাইন্ডলি একটু মিউট করেন প্লিজ। সবাই মিউট করেন, না হলে ডিস্টার্ব হবে ক্লাস করাতে। আচ্ছা, আমি ইরফানুল হক। আমি বর্তমানে ইউএসএ বেসড একটি অর্গানাইজেশন, সেখানে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছি। তাছাড়া আমার একটি বাইং হাউস রয়েছে, H3 ইন্টারন্যাশনাল নামক। আমি সেখান থেকে জিন্স প্রোডাক্ট, ডেনিম জিন্সগুলো এক্সপোর্ট করে থাকি। আমার আরেকটি প্রতিষ্ঠান রয়েছে সাবসাইজ জুট গ্লোবাল। জুটের বস্তা, পাটের যে বস্তা হয়, জুট হয়, সেগুলো আমরা ঘানায় এক্সপোর্ট করে থাকি। তাছাড়া আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং দিয়ে থাকি ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড, এবং ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড আমি কনসালটেন্সি করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে। আর যদি আমার জবের এক্সপিরিয়েন্স বলি, তাহলে আমার জব এক্সপিরিয়েন্স স্টার্ট হচ্ছে 2014 সাল থেকে। আমি গোল্ডেন গ্রুপে আমি জয়েন করি, তখন আমি অ্যাকাউন্টসে ছিলাম। পরবর্তী 6 মাসের মধ্যেই আমি, আপনারা কি আমার আপডেটেড আমার ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? না 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 আহ না, না ছবি তো ভাই, দেখা যায় না। আপনার স্ক্রিন শেয়ারটি দেখা যাচ্ছে না। আমি দেখতেছি না। দেখা আচ্ছা, যাচ্ছে একটু আমি স্ক্রিন আমার, শেয়ারে ওয়েলকাম টু আচ্ছা, প্রফেশনাল ফার্স্ট পেজটাই সার্টিফিকেট দেখা কোর্স। যাচ্ছে অনলি। জি জি একটা জি জি। প্রোফাইল পিক দেখা যাচ্ছে, একটা প্রোফাইল পিক দেখা যাচ্ছে জি, স্যার। শুধু জি ওয়েলকাম জি, টু বুঝতে আছে, পেরেছি। আর কিছুই নয়। আচ্ছা, একটু ওয়েট স্টপ করবেন করে প্লিজ। ভাইয়া, একটু স্টপ করে আবার নতুন করে স্ক্রিন হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেন। ওকে। জি। যে এখন ফ্ল্যাশ আইটির ইয়েটা দেখা যাচ্ছে। জি, জি এইবার বস, স্ক্রিন দেখা আপনাকে যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, ইরফান স্যার, আপনাকে দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। শুধু আপনার ছবি ওকে, আসছিল, আবার চলে গেছে।
আপনি ভিডিওতে হুম লাইভে আমি কথা বলেন, যাতে আপনার কথা কথা সরাসরি দেখা যায় এমন আসেন। আমাকে স্লাইড দেখাতে হবে আপনাদেরকে, না হলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে আমার স্যার। স্লাইড যদি আমি আমি না দেখে আপনাদেরকে, আমাকে দেখে তো লাভ নেই, স্লাইড দেখতে হবে। আমি হ্যাঁ, গোল্ডেন গ্রুপে স্লাইড আমার দেখা। ক্যারিয়ার স্টার্ট করি, হ্যাঁ, খুব 6 মাসের মধ্যেই আমাকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়। বলতে গেলে এইটাই হচ্ছে আমার লাইফ চেঞ্জিং। আমার ক্যারিয়ার ক্ষেত্রে যখন কমার্শিয়াল ডিপার্টমেন্টে আমি সুইচ হই, তারপর থেকে আমি ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যাপারে অনেক কিছুই আমার শেখা হয়। পরবর্তীতে আমি সেভা আইসক্রিম ফ্যাক্টরিতে সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার হিসেবে পরবর্তী 5 বছর জব করি, এবং সেখানে আমি প্রায় 15 থেকে 16টা কান্ট্রির সাথে ফরেন ট্রেডের সাথে সরাসরি যুক্ত থাকি, যেমন চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউক্রেন, রাশিয়া, ইউএসএ, বেলজিয়াম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি পণ্য আমদানি রপ্তানির সাথে জড়িত থাকি। তো এইভাবে আমার প্রায় 12 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ট্রেড, ইম্পোর্ট এক্সপোর্ট, বিজনেস এবং কমার্শিয়াল ম্যানেজমেন্টে আমার 12 বছরের এক্সপিরিয়েন্স। তো ওই এক্সপিরিয়েন্স হিসেবেই আমি ইন্টারন্যাশনাল ট্রেডকে ভালোবাসি বলেই আপনাদের কাছে আজকে উপস্থিত। মেইনলি ফরেন ট্রেড হচ্ছে আমার ফেভারিট জোন, আমি এই ট্রেডকে ভালোবাসি। তাহলে এবার চলে আসুন, আমরা যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আপনারা যারা এসেছেন এখানে, সবার কিন্তু পারপাস হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড শিখবো। ফরেন ট্রেড শিখার পারপাসটা, বা বিজনেস করব, কেউ ইম্পোর্ট করতে চান, কেউ এক্সপোর্ট করতে চান। এখন বিষয়টা হচ্ছে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে কি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যাতে আমরা নিজেরাই নিজে করে নিজের পণ্যগুলো ইম্পোর্ট করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি, তাই না? এই বিষয়গুলো আমাদেরকে জানার জন্য আমি আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে এই কোর্সটাকে এমনভাবে ডিজাইন করেছি যে যে কোনো একজন লোক, যিনি একজন স্টুডেন্ট হোক বা একজন বিজনেসম্যান হোক, অথবা তিনি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকুন, তিনি কিন্তু খুব সহজেই এই কোর্সটাকে এই কোর্স শিখে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস স্টার্ট করতে পারেন। একটু আমি আমার স্লাইডটা করতেছি, একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কোথায় তৈরি হয়েছে? আপনার ব্যবহৃত ল্যাপটপ, কসমেটিক্স, কাপড়, খেলনা, এমনকি প্রতিদিনের অনেক পণ্যই কেন বিভিন্ন দেশ থেকে আসে? এটা আমরা দেখতেছি প্রতিনিয়ত, আমরা বিভিন্ন চায়নার প্রোডাক্ট ইউজ করতেছি, কিন্তু এগুলা কি বাংলাদেশে তৈরি? এগুলা নিশ্চয়ই বাইরে থেকে আসতেছে। তাহলে কেন ইন্টারন্যাশনাল বিজনেস শিখবেন? এটা হচ্ছে বর্তমান সময়ে আন্তর্জাতিক বাণিজ্য শুধু বড় বড় কোম্পানির জন্য নয়, আর একজন ছোট উদ্যোক্তাও বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারে এখন, ঠিক না? তাহলে আমরা যদি নিজেই ট্রেন আপ করি, নিজেকে ডেভেলপ করি, তাহলে আমরা নিজেই নিজের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসগুলো স্টার্ট করতে পারি। আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো জ্ঞান, কারণ সেটি সঠিক জ্ঞান আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে সফলতার পথ তৈরি করে। আপনাদের মধ্যে কেউ হয়তো আগামী দিনের সফল ইম্পোর্টার হবেন, কেউ এক্সপোর্টার হবেন, কেউ কমার্শিয়াল ম্যানেজার হতে পারেন। ইনশাল্লাহ আশা করি আমরা সবাই একসঙ্গে শিখবো আর প্রশ্ন করব, এবং আপনারা বেশি বেশি করে আমাকে প্রশ্ন করবেন, এবং আপনাদের মধ্যে আমি মনোযোগটা আকর্ষণ করি যে আপনারা অনলাইনে বাসায় থাকলেও আপনারা মনোযোগ দিবেন স্ক্রিনে। তাহলে চলে আসুন, আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা আমি এখন স্টার্ট করি। ক্লাস ওরিয়েন্টেশনে যাবার পূর্বে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। আপনারা সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি, জি। যাচ্ছে ক্লিয়ার। জি, ক্লিয়ারলি আচ্ছা, শোনা যাচ্ছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা সবাই হ্যাঁ, মামা খালা সবাইকে একটু আমি সবাইকে মিউট করি, হ্যাঁ, সবাইকে মিউট করতে হবে। একটি গল্পের মাধ্যমে শোনাবো, ঠিক আছে? তারপরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই ক্লিয়ার হবে। গল্পটি হচ্ছে মিস্টার রিয়াজউদ্দিনের। মিস্টার রিয়াজউদ্দিন হচ্ছেন একজন কসমেটিক্স বিক্রেতা। ওনার একটি রিটেলার শপ রয়েছে। রহমান সাহেব, আপনি একটু মিউট করে রাখেন, আপনার পার্সোনাল কথা আপনি শুনতে থাকেন, কোনো সমস্যা নেই, একটু মিউট করে রাখেন। জি স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, সরি সরি, আমার একটা কল আসছিল।
তো মিস্টার রিয়াজউদ্দিনের একটি রিটেল শপ রয়েছে কসমেটিক্সের। তো একদিন ওনার কাছে একজন কাস্টমার আসলেন এবং উনি জিজ্ঞেস করলেন যে থাইল্যান্ড অথবা চায়না অথবা জাপানের যদি অরিজিনাল কসমেটিক্স প্রোডাক্ট তাকে দেওয়া হয়, তাহলে তিনি তার রেগুলার কাস্টমার হয়ে যাবেন এবং রেগুলার তার থেকে পণ্য ক্রয় করবেন। মিস্টার রিয়াজউদ্দিন যেহেতু উনি একজন কসমেটিক্স ব্যবসায়ী, তো উনি জানতেন যে বাংলাদেশে থাইল্যান্ড, চায়না, জাপান এই এই কান্ট্রিগুলোর কসমেটিক্স প্রোডাক্টের প্রচুর ডিমান্ড রয়েছে। তবে তিনি আরো জানেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সেগুলো নকল এবং তাদের মূল্য দেখা যাচ্ছে অনেক বেশি থাকে। এ কারণে মিস্টার রিয়াজউদ্দিন ভাবলেন তিনি যদি নিজেই নিজের পণ্যগুলো ইম্পোর্ট করতে পারতেন এবং নিজেই পণ্য ইম্পোর্ট করে সেই পণ্যগুলো যদি বিক্রয় করতে পারতেন, তাহলে তিনি অনেক প্রফিটেবল হতে পারতেন। তো যে চিন্তা সেই চিন্তা অনুযায়ী তিনি ভাবলেন যে আমি নিজেই নিজের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। এখন দেখেন মিস্টার রিয়াজউদ্দিন নিজের প্রোডাক্ট ইম্পোর্ট করবে, ইন্টারন্যাশনাল ট্রেডে এন্ট্রি করবেন উনি। তো নিজের প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য তিনি ভাবলেন যে কিভাবে করা যায়, তিনি কিছুই জানেন না। তিনি কি করলেন, গুগল, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি চেষ্টা করতে লাগলেন কিভাবে সোর্সিং করা হয়, কিভাবে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে হয়। তো তিনি জানতে পারলেন আলিবাবার মাধ্যমে সাপ্লায়ার খুঁজে বের করা যায় এবং প্রোডাক্টগুলো সোর্সিং করা যায়। তো তিনি কি করলেন, তিনি আলিবাবার মাধ্যমে একজন সাপ্লায়ারকে খুঁজে বের করলেন এবং তার সাথে একটা ডিল কনফার্ম করলেন $5,000, যে তিনি তার থেকে $5,000 পণ্যের কসমেটিক্স গুলো ক্রয় করবেন। সেই ডিল অনুযায়ী তিনি $5,000 তাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিলেন। অ্যাডভান্স পেমেন্ট করার পর প্রায় 15 দিন পর ওনার কনসাইনমেন্ট গুলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছায়। অর্থাৎ তিনি তার পণ্যগুলো রিলিজ করার জন্য কাস্টমসে যান এয়ারপোর্টে। যখন তিনি কাস্টমসে তার পণ্যগুলো ক্লিয়ার করতে যান, তখন তিনি জানতে পারেন যে যে প্রোডাক্টগুলো তিনি ইম্পোর্ট করেছেন তার জন্য তাকে আগে অবশ্যই অনেকগুলো লাইসেন্স রেডি করে রাখতে হবে। মিস্টার রিয়াজউদ্দিনের কোনো নলেজ ছিল না যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার জন্য কি কি লাইসেন্সের প্রয়োজন হয়। তিনি জানতে পারলেন শুধু লাইসেন্সিং না, অনেকগুলো ডকুমেন্টসও লাগে। লাইসেন্স এবং ডকুমেন্টসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। লাইসেন্স হচ্ছে পারমিশন নেওয়া গভর্নমেন্ট থেকে, এবং ডকুমেন্টস হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ডকুমেন্টস থাকে, যেমন কমার্শিয়াল ইনভয়েস, পেকিং লিস্ট। তো তিনি জানতেন না যে ডকুমেন্টেশনও প্রয়োজন আছে। একদিকে ওনার কোনো লাইসেন্স সেট ছিল না, অপরদিকে ওনার ডকুমেন্টেশনের ব্যাপারে কোনো নলেজ ছিল না। থার্ড, ওনার কোনো নলেজ ছিল না যে ড্যামারেজ চার্জ কি। তিনি যে পণ্যগুলো চলে আসছিল এয়ারপোর্টে, সেগুলো রিলিজ করার জন্য যে ডকুমেন্টস ওনার কাছে রেডি নাই, বিলম্ব হচ্ছিল। এই কারণে কাস্টমস কর্তৃপক্ষ পোর্ট চার্জ হিসেবে ড্যামারেজ কাউন্ট করতে লাগলেন। অপরদিকে শিপিং লাইন, এয়ারলাইন্স গুলো তার থেকে ড্যামারেজ চার্জ গ্রহণ করতে লাগলো। দেখা গেল প্রতিদিন তার ড্যামারেজ চার্জ বাড়তেছে। আপনারা কাইন্ডলি একটু নোট করবেন গল্পটার বিষয়টা হচ্ছে, দেখেন মিস্টার রিয়াজউদ্দিন $5,000 অলরেডি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তিনি পণ্যটা এখনো রিলিজ করতে পারেন নাই। অপরদিকে ওনার ডেমারেজ চার্জ আসতেছে, ঠিক না? বুঝছেন আপনারা? বুঝতে হ্যালো। পারছি, বুঝতে পারছি। তাহলে এখন দেখেন টুইস্টটা কি। যখন কাস্টমস কর্মকর্তা প্রোডাক্টটা ইন্সপেকশন করলেন, তখন তিনি দেখলেন মিস্টার রিয়াজউদ্দিন যে প্রোডাক্টটি ইম্পোর্ট করেছেন, মানে যেই কসমেটিক্স প্রোডাক্টটা তিনি ইম্পোর্ট করেছেন, সেটা আসলে নকল এবং তার গায়ে নকল লেবেল লাগানো। এইবার কাস্টমস কর্মকর্তা তদন্ত করে দেখলেন যে যেই প্রোডাক্ট তিনি $5,000 ক্রয় করেছেন, আসলে তার প্রকৃত মূল্য হচ্ছে $2,000। অর্থাৎ এক্সট্রা $3,000 তিনি বাংলাদেশ থেকে পাচার করেছেন মানি লন্ডারিং এর মাধ্যমে। মিস্টার রিয়াজউদ্দিন প্রথমবার শুনলেন মানি লন্ডারিং এর ব্যাপারে। ওনার মানি লন্ডারিং এর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। ওভার ইনভয়েস কি, আন্ডার ইনভয়েসিং কি, এগুলো উনি জানতেন না। তো উনার অজান্তেই হোক বা জানতেই হোক, যদি কেউ কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওভার ইনভয়েসিং করে বা আন্ডার ইনভয়েসিং করে, তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো মিস্টার রিয়াজউদ্দিন উনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শেখার আগেই উনি সমুদ্রে নামলেন। উনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ব্যাপারে ওনার কোনো নলেজই ছিল না, উনি ট্রেডে নামলেন। তাহলে ট্রেডে নামার পর ওনার কি হলো, $5,000 ওনার লস গেল। পরবর্তীতে যে প্রোডাক্ট পেয়েছেন সেটাও দেখা গেল নকল প্রোডাক্ট পেয়েছেন। তারপরে অপরপক্ষে ওনার কাস্টমসে এবং শিপিং লাইনে ওনার অনেক ড্যামারেজ আসছে, অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন উনি। অপরদিকে তিনি মানি লন্ডারিং এর মামলার হুমকির সম্মুখীন হলেন, যে তিনি $2,000 পণ্য ক্রয় করে বাংলাদেশ থেকে $5,000 পাঠিয়েছেন। অর্থাৎ এক্সট্রা যে $3,000 তিনি পাঠিয়েছেন সেটা মানি লন্ডারিং হিসেবে কাউন্ট হবে। তিনি হতাশ হয়ে পড়লেন, তিনি ভেঙে পড়লেন। ওনার যে কনফিডেন্স ছিল, ওনার যে ইচ্ছা ছিল যে আমি আমার বিজনেসকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব, তিনি হতাশ হয়ে ভেঙে পড়লেন।
তাহলে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস বা এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মিস্টার রিয়াজউদ্দিনকে টার্গেট করে আমরা নিজেরাই মিস্টার রিয়াজউদ্দিনের জায়গা থাকব এবং আমরা আইডেন্টিফাই করব যে মিস্টার রিয়াজউদ্দিন কি কি ভুল করেছিলেন এবং কি কি ভুল করার কারণে ওনার এই প্রবলেমটা হয়েছে, এবং আমরা ওনার জায়গায় থাকলে আমরা কি শিখলে ওনার মতো যাতে আমরা ভুল করতে না পারি, আমরা আমরা সাকসেসফুল ভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল কোর্সের ফোকাস। অর্থাৎ আমাদের এই পুরো কোর্সটা হবে অনলাইনে, 8টি সেশন হবে। 8টি সেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে এটা শিখাবো যে কিভাবে আমরা কি কি বিষয় আমাদেরকে জানা এ- একেবারে জরুরি। যে বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে জড়াতে পারবো, যাওয়া উচিত না। বা কোন বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে ইম্পোর্ট এক্সপোর্ট হোক বা ফরেন ট্রেড হোক বা ইন্টারন্যাশনাল ট্রেড হোক, যাই হোক যেই নামে আমরা বলি না কেন, এটা হচ্ছে একটা মহাসমুদ্র। মহাসমুদ্রের মধ্যে যখন মাঝিরা আহ, ওনারা মাছ শিকার করতে যায় তখন ওনারা কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে। যেমন সাঁতার যতই ভালো সাঁতার জানুক না কেন, ওনাকে লাইফ জ্যাকেট নিতে হবে, ওনার সাথে বোট থাকবে, আদার্স বিভিন্ন সেফটি ইনস্ট্রুমেন্টস থাকতে হয়। তো আমরাও যখন ইন্টারন্যাশনাল ট্রেডে এই মহাসমুদ্রে যখন ঝাঁপ দিব বা আমরা নামবো বিজনেসে, তখন আমাদেরও কিছু সেফটি টুলস ইউজ করতে হবে, কিছু সেফটি ইনস্ট্রুমেন্টস থাকবে, যে আমি যদি ইম্পোর্টার হই কোন বিষয়গুলো আমার জন্য সেফ হবে, যে আমি ক্ষতির সম্মুখীন না হই। আমি যদি এক্সপোর্ট করতে চাই কোন বিষয়গুলো আমার জন্য সেফ হবে, যেটা আমি ঝুঁকির মধ্যে না থাকি। তো এই বিষয়গুলো আমি পুরা টোটালি আপনাদেরকে 8টি ফেজে 8টি ফেজে আমি ভাগ করেছি, যে আমাদের 8টা ক্লাস 8টি ফেজে হবে। এবং প্রথম ক্লাসে আমি আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দিতে চাচ্ছি যে আপনারা কি কি শিখবেন, কি কি শিখবেন এটা আমি পুরা স্পষ্ট একটা ধারণা দিতে যাচ্ছি এখন, যে 8টি ক্লাসে কি কি শেখানো হবে। আচ্ছা, আমি স্ক্রিন চেঞ্জ করেছি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি আগেরটাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্ক্রিন ক্লাস দেখতে পাই ওরিয়েন্টেশন। দেখা যাচ্ছে না, ক্লাস ওরিয়েন্টেশন আগেরটা শুধু। আগেরটাই দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা, আমি ঠিক আছে, আমি আবার এটা শেয়ার করছি। আচ্ছা, এখান থেকে কি লাউড স্পিকারে দেয়া যায় না? আচ্ছা, আমার আমার কথা কি মানে খুব আসতেছে, স্লো আসতেছে? শোনা যাচ্ছে না, ভাইয়া, কথা তো স্পষ্ট একদম শোনা যাচ্ছে, কোনো ক্লিয়ার, সমস্যা নেই। না ঠিক আছে ঠিক আছে। কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এবার এবার আপনাদেরকে যে স্লাইড এই কোর্সে যা শেখানো হবে, দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেজ 1, ফেজ 2। আমরা এইভাবে 8টা ফেজ করেছি, যে 8টা ফেজের মধ্যে আপনাদেরকে মাস্ট বি কি কি বিষয় শিখতে হবে, যেগুলো না শিখলে আপনারা ইন্টারন্যাশনাল ট্রেডে জড়াতে পারবেন না। ঠিক আছে, প্রথমেই আহ, এখানে আমি ক্লাসিফাইড করেছি বিজনেস স্টার্ট করার পূর্বে আমাদের কিছু করণীয় রয়েছে, বিজনেস স্টার্ট করার পর আমাদের কিছু করণীয় থাকবে, তারপর বিজনেস স্টার্ট করার মাঝখানে আমাদের কিছু করণীয় থাকবে। এইভাবে আমি ক্লাসিফাইড করেছি। তাহলে চলে আসুন আপনারা, আমরা ধরে নিলাম যে এখানে আমরা সবাই বিগিনার, একদম স্টার্টিং লেভেল থেকে আমরা ফুল পর্যায়ে যাব, পুরো এন্ড পর্যন্ত। যদি আমি একজন ইম্পোর্টার হই কিভাবে পণ্যটা ইম্পোর্ট করব, এবং যদি এক্সপোর্টার হই কিভাবে পণ্যটা এক্সপোর্ট করব, ফুল আমি স্টার্টিং থেকে যাব। তাহলে বিজনেস স্টার্ট করার পূর্বেই আমাদের কিছু কাজ রয়েছে। প্রথমে আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে, যে ইন্টারন্যাশনাল ট্রেড কি, যে কারা ইম্পোর্টার কারা এক্সপোর্টার কারা বা ইন্ডেন্টিং বিজনেস কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর মার্কেট রিসার্চ এন্ড প্রোডাক্ট সিলেকশন। আপনি যখন প্রথমেই আপনার মনে চিন্তা করবেন যে আমি ইন্টারন্যাশনাল ট্রেড করব, আমি হয়তো বা ইম্পোর্টার হব, কেউ মনে করতে পারেন আমি এক্সপোর্টার হব, কেউ চিন্তা করতে পারেন আমি ইন্ডেন্টিং বিজনেস করব, অথবা কারো মনে ধারণা থাকতে পারে যে আমি কমার্শিয়াল জবে এক্সপার্ট হব। তাহলে আমাদের এভাবে নিজের পণ্যগুলো সিলেক্ট করতে হবে যে আমি ইম্পোর্টার নাকি এক্সপোর্টার হব। তারপরে আমাদের পণ্যগুলো খুঁজে বের করতে হবে। সাপোজ আমি যদি ইম্পোর্টার হই তাহলে আমাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, যে কোন প্রোডাক্টটা আমাদের জন্য বেস্ট, আমাদের কান্ট্রিতে উৎপাদন হয় না, যেগুলো আমাদের বাজারে ডিমান্ডেবল রয়েছে। সেইভাবে সেগুলো কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন প্রোডাক্টগুলো আমাদের জন্য, যদি আমরা এক্সপোর্টার হই কোন প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, সেগুলোও আমাদের বিভিন্ন ডেটা রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা এক্সপোর্ট করার জন্য প্রোডাক্ট সিলেকশন করতে পারি।
তাহলে আমরা সাপোজ আমরা ধরে নিলাম যে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করব, ধরেন আমি পেঁয়াজ ইম্পোর্ট করব চায়না থেকে। এখন আমি একজন ইম্পোর্টার হব মনে মনে ভাবলাম। এখন আমার পরবর্তী বিজনেস স্টার্ট করার পূর্বে আমার কি করণীয়? প্রথমে হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং এন্ড কমপ্লায়েন্স। আমাকে অবশ্যই জানতে হবে যে বিজনেস, আপনারা লাস্ট নাম্বার বাম দিকে লাস্ট নাম্বার পয়েন্টটা দেখবেন যে বিজনেস রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিংটা, যে আমাদেরকে লাইসেন্সিং করতে হবে। যে যদি আমি ইম্পোর্টার হই তাহলে আমাকে কি 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 লাইসেন্স থাকতে হবে, তাহলে আমি বিনা বাধায় আমি বাংলাদেশে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারি। অথবা আমি যদি এক্সপোর্টার হই তাহলে আমাকে কি কি লাইসেন্স লাগবে, সেই লাইসেন্সিং গুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সে শিখব। তারপর দেখেন, ধরে নিলাম আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমরা মনে মনে চিন্তা করে নিলাম যে আমরা ইম্পোর্টার হব নাকি এক্সপোর্টার হব। পরবর্তীতে আমাদের তার টার্গেট, আমরা তারপর লাইসেন্সিং কমপ্লিট করলাম, আমাদের লাইসেন্স হয়ে গেল, আমাদের বিজনেস সেট আপ হয়ে গেল, প্রথম কাজটা। পরবর্তী কাজ হচ্ছে ব্যবসা শুরু করার পর ফেজ 2 আপনারা দেখবেন। আর বানানো হচ্ছে স্ক্রিন শেয়ারটা। একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা, ফেজ টু আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। ফেজ 2 তে আমাদের কি কাজ? যখন আমাদের লাইসেন্সিং স্টার্ট হয়ে যাবে, আমরা লাইসেন্সগুলো রেডি করে নিব ইম্পোর্টের জন্য অথবা এক্সপোর্টের জন্য। পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট সোর্সিং করা, যে প্রোডাক্ট আমরা কোথায় থেকে নিয়ে আসবো এবং আমরা কিভাবে বায়ার পাবো। অর্থাৎ আমরা যদি ইম্পোর্টার হই তাহলে আমরা কিভাবে পণ্যগুলো ক্রয় করব বাইরের কান্ট্রি থেকে, অথবা আমরা যদি এক্সপোর্টার হই তাহলে আমরা কিভাবে বায়ার খুঁজে বের করব। তাহলে বায়ার এবং সাপ্লায়ার খুঁজে বের করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেগুলো আমরা আমাদের কোর্সের মাধ্যমে শিখাবো। তারপর শুধুমাত্র বায়ার এবং সাপ্লায়ার খুঁজে বের করাই না, আইডেন্টিফাই করা ফেক বায়ার এবং সাপ্লায়ার। আচ্ছা, যে বায়ারটাকে আমি খুঁজে বের করেছি উনি কি ফেক নাকি উনি নাকি স্ক্যামার, বা উনি রিয়েল বায়ার না, এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একজন বায়ারকে বা সাপ্লায়ারকে উনি ফেক কিনা বা রিয়েল কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার কিছু টুলস রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব। দেখেন, মিস্টার রিয়াজউদ্দিনের যে গল্প বললাম, উনি হুট করেই কিন্তু একজন সাপ্লায়ার খুঁজে বের করেছিলেন, কিন্তু সে ফেক কিনা তিনি কিন্তু সেটা অ্যানালাইসিস করেন নাই। যদি উনি সেই ফেক কিনা এটা যদি অ্যানালাইসিস করতে পারতেন তাহলে কিন্তু তিনি এভাবে ক্ষতির সম্মুখীন হতেন না। তাহলে পরবর্তী আমাদের ফেজ 3 তে আমরা কি শিখবো? আমরা একজন বায়ার খুঁজে বের করলাম, তিনি ফেক না রিয়েল, ফেক কিনা স্ক্যামার কিনা সেটা আমরা আইডেন্টিফাই করলাম। আমরা ধরে নিলাম যে একজন সঠিক এবং রিয়েল বায়ার খুঁজে বের করেছি অথবা সাপ্লায়ারকে খুঁজে বের করেছি। এখন আমাদের সাথে থার্ড ফেজে কাজ হবে তার সাথে নেগোসিয়েশন করা, তার সাথে যোগাযোগ করা। তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই কোর্সে কি শিখবো। প্রথমে হচ্ছে যে আমরা লাইসেন্সিং গুলো করা, তারপরে বায়ার সাপ্লায়ারকে খুঁজে বের করা। তার থার্ড ফেজে আমরা দেখতেছি তাদের সাথে আমরা কমিউনিকেশন করব, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব ফর কোটেশন, RFQ, অথবা প্রাইস নেগোসিয়েশন আমাদেরকে করতে হবে। পরবর্তীতে আমাদের প্রফর্মা ইনভয়েস, আপনারা লাস্ট ইয়েতে দেখতে পারবেন, প্রফর্মা ইনভয়েস আমাদেরকে সাইন করতে হবে অথবা সেলস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। আর আপনারা একটু প্লিজ মনোযোগ দিবেন, ফেজ 3 নাম্বারের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। যখন আমি একজন এক্সপোর্টারের সাথে কথা বলবো বা একজন ইম্পোর্টারের সাথে কথা বলবো, তখন আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেডের অনেকগুলো টার্মসের ব্যাপারে নলেজ থাকতে হবে। যদি সেই টার্মসের ব্যাপারে যদি নলেজ না থাকে তাহলে আমরা কিন্তু উনার সাথে এক্সপার্টাইজের মতো কথা বলতে পারবো না, উনারা আমাদেরকে অদক্ষ মনে করতে পারে। এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে প্রফর্মা ইনভয়েসে, সেগুলো আমি আমার পরবর্তী ফেজ 4, 5, 6, 7 এবং 8 পর্যন্ত সেই বিষয়গুলো থাকবে। অর্থাৎ এই পরবর্তী ফেজগুলো যদি আমি না শিখি, ফেজ 4, ফেজ 5, 6, তাহলে আমি ফেজ 3-তে তার সাথে নেগোসিয়েশন বা কথাবার্তা বলতে পারবো না, পিআই সাইন করতে পারবো না। কারণ পিআইতে কিছু এমন কন্ডিশন থাকে, এমন ক্লোজ থাকে যেগুলো আমাকে জানা অত্যন্ত জরুরি। যেমন
আমি যখন একজন এক্সপোর্টারের সাথে কথা বলবো বা পিআই সাইন করার জন্য তার সাথে একটা কন্ডিশন আমার এগ্রিমেন্ট তৈরি হবে, তখন প্রথমেই তার যে কোয়েশ্চেন হবে সেটা হবে যে পেমেন্ট মেথড কি। অর্থাৎ একজন এক্সপোর্টার জিজ্ঞেস করবে যে আপনি আমাকে পেমেন্টটা কিভাবে দিবেন, আপনি কি আমাকে অ্যাডভান্সে দিবেন নাকি বাকি দিয়ে হবে, কি পেমেন্ট মেথডটা কি হবে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডে কিছু পেমেন্ট মেথড রয়েছে যেগুলো ইম্পোর্টারকে সেফটি দেয়, আবার কিছু পেমেন্ট মেথড রয়েছে যেগুলো এক্সপোর্টারকে সেফটি দেয়, আবার কিছু পেমেন্ট মেথড রয়েছে যেগুলো ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয় পক্ষের জন্য সামঞ্জস্য বজায় রাখে। তাহলে আমরা এই পেমেন্ট মেথডসগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে শিখতে হবে এইচএস কোডগুলো, কারণ এই পিআইতে এইচএস কোড উল্লেখ থাকতে হবে। এইচএস কোড কি? প্রোডাক্টের আইডেন্টিফিকেশন কোড। এটাও আমরা শিখব পরবর্তীতে। তারপর আমাদেরকে শিখতে হবে ইনকোটার্মস। ইনকোটার্মস যদি না শিখি তাহলে এই পিআইতে থাকবে যে ইনকোটার্মস কি হবে, এফওবি হবে নাকি সিএফআর হবে নাকি সিআইএফ হবে। এই ইনকোটার্মসগুলো আমরা পূর্ণাঙ্গ মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের প্রতিটি ক্লাসে। তাহলে দেখেন এই পিআইটা যখন আমরা সাইন করতে যাব তাহলে অনেকগুলো বিষয় আগে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো সেই বিষয়গুলো আমি পরবর্তীতে ফেজ 4-এ সেগুলো আলোচনা করতেছি। দেখেন পেমেন্ট মেথডগুলো, ইন্টারন্যাশনাল ট্রেডের পেমেন্ট মেথডসগুলো কি কি, একজন ইম্পোর্টার হিসেবে বা এক্সপোর্টার হিসেবে কোন পেমেন্ট মেথডটা বেস্ট হবে সেগুলো আমরা আলোচনা করব। লেটার অফ ক্রেডিট কি, এলসি কি, এলসির প্রকারভেদ এবং এলসির প্রতিটি ক্লোজগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এলসি নিয়ে। সুইফট নিয়ে ব্যাংকিং মেসেজ সিস্টেম এটা একটা, সুইফট নিয়ে আমরা ইনশাল্লাহ পূর্ণ আমরা আলোচনা করব। দেখেন ফেজ 5-এ আমরা কি কি, শিপমেন্ট প্রিপারেশন। তাহলে আমরা ধরে নিলাম যে একজন সাপ্লায়ার বা বায়ারকে আমরা খুঁজে বের করলাম, তাকে আইডেন্টিফাই করলাম সে ফেক কিনা, তার সাথে বিজনেস করা যাবে কিনা, তারপর তার সাথে আমরা যোগাযোগ করলাম, কমিউনিকেশন করলাম, প্রাইস নেগোসিয়েট করলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা তার সাথে পেমেন্ট মেথড কি হবে সেগুলো ডান করলাম। ডান করার পর এখন আমাদেরকে শিপমেন্ট প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আমরা যদি এক্সপোর্টার হয় তাহলে শিপমেন্টের জন্য প্রিপারেশন নিতে হবে, ইম্পোর্টার যদি হয় তাহলে আমাদেরকে বিভিন্ন টার্মসগুলো ক্লারিফাই করতে হবে যে আমার কোন প্রোডাক্ট কেমন চাই সেগুলো ক্লারিফাই করতে হবে। তাহলে দেখেন এখানে এফওবি, সিএফআর, সিআইএফ। এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, সিএফআর মানে কস্ট এন্ড ফ্রেড। এভাবে বিভিন্ন, কেউ একজন আমাকে মেসেজ করেছেন, আমি একটু পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। এই এই ইনকোটার্মস গুলো আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে এইচএস কোড নিয়ে আলোচনা করতে হবে। এইচএস কোড থাকলে আমরা প্রোডাক্টের সরি এইচএস কোড আমাদেরকে শিখতে হবে। এইচএস কোড যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রোডাক্টের এইচএস কোড যদি ইজিলি বের করতে পারি তাহলে আমরা কাস্টমস ডিউটি হয়তো বা কাস্টমস ডিউটির অতিরিক্ত চার্জ থেকে আমরা বাঁচতে পারবো। কারণ আমরা যদি ভুল এইচএস কোড ইউজ করি তাহলে হয়তো বা আমাদেরকে অতিরিক্ত অনেক টাকা কাস্টমসে ডিউটি দিতে হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট ডকুমেন্টেশন আমাদেরকে শিখতে হবে। প্রফর্মা ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়, কমার্শিয়াল ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়, সার্টিফিকেট অফ অরিজিন কিভাবে তৈরি করতে হয়, প্যাকিং লিস্ট কিভাবে তৈরি করতে হয়, বিল অফ লেডিং কি, এগুলো কি, এগুলোর প্রয়োজনীয়তা কি, এগুলো কেন তৈরি করতে হয়, এগুলোর ইম্পর্টেন্স গুলো কি কি, এই এই ডকুমেন্টেশন গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে পরবর্তীতে স্যার, আমি কি একটু শিপিং এর ইন্টারাপ্ট করতে, পর্যায়ে, স্যার আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ করব? করেন, জি আচ্ছা, প্লিজ। মূলত হচ্ছে আমরা এই ট্রেনিংটি খুব সুন্দরভাবেই পরিচালনা করব, আশা করছি কোনো সমস্যা থাকবে না। এখানে আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ। বেশিরভাগই হচ্ছেন আমাদের স্টুডেন্ট, হুম, কিছু পার্সন হচ্ছেন আমাদের এখানে গেস্ট হিসেবে জয়েন করেছেন। আশা করছি হ্যাঁ আপনাদের ভালো লাগছে আর কি। আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, যদি ভালো মনে করেন তাহলে একটু রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের ফিল আপ করে দিবেন। বিকজ অফ হচ্ছে অনেক লোকের ভিড়ে, তো আমরা তাহলে আপনাদেরকে কালকে ইন্টারাপ্ট করব খুব দ্রুততার সাথে। আচ্ছা রাসেল ভাই যেটা বলেন, আমাদের নেক্সট তো ক্লাসটা আমার স্টার্ট একটা হবে প্রশ্ন, আমরা মানডে যারা থেকে। পেমেন্ট দিয়ে দিছি আমাদেরও কি আলাদা রেজিস্ট্রেশন করতে হবে? না 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 না, আমাদের হচ্ছে যারা গেস্ট হিসেবে জয়েন করেছেন তারা একটু ঠিক আছে, রেজিস্ট্রেশন ঠিক ফর্মটি আছে। ফিল আপ করে দিয়েন। এখানে ঠিক আছে, বেশিরভাগই আমাদের স্টুডেন্ট আর নেক্সট কি। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট মানডে থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে করবেন। আগে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখতে পারেন, কি কি শেখানো হবে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আর যদি কারো রেজিস্ট্রেশন না থাকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তাহলে আমরা ফেজ 6-এ আমরা দেখব শিপিং এর পর্যায়ে, যে আমরা পণ্যগুলো এখন শিপমেন্ট করব। তাহলে এখানে আমাদের মোড অফ শিপমেন্ট শিখতে হবে যে কি কি মোডে পণ্যগুলো শিপমেন্ট করা যায়। অর্থাৎ আমার যে প্রোডাক্ট আমি শিপমেন্ট করব সেটা কোন মোডের জন্য বেস্ট হবে, সেটা কি সমুদ্র পথে আমরা শিপমেন্ট করব নাকি এয়ার শিপমেন্ট হবে নাকি রেল পথে আমরা শিপমেন্ট করব, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সাপোজ আমাদের যদি কৃষি প্রোডাক্ট থাকে
বা পচনশীল থাকে তাহলে এটা আমরা এয়ার শিপমেন্ট করতে পারি, মানে যেটা খুব কম টাইমে পাঠানো যেতে পারে, পাঠানোর প্রয়োজন, সেগুলো আমরা এয়ার শিপমেন্ট করতে পারি। আবার কিছু প্রোডাক্ট রয়েছে যে টাইম ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের প্রোডাক্টটা অনেক কস্ট সেভ করতে হবে, তখন আমরা বাই সিতে পাঠাতে পারি। আমরা জানবো C&F এজেন্ট কি, তার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিস গুলো কি কি, ফ্রেট ফরওয়ার্ডের কাজগুলো কি কি, এগুলো আমরা শিপিং পর্যায়ে ফেজ 6-এ আমরা শিখব। পরবর্তীতে ফেজ 7-এ আমরা ক্লাসিফাইড করছি কাস্টমস অ্যান্ড কার্গো রিলিজ। আচ্ছা, কাস্টমস প্রসেসগুলা, অ্যাসেসমেন্ট, বিল অফ এন্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে ক্লোজগুলা চলে আসছে যে বিল অফ এন্ট্রি কি, বিল অফ এন্ট্রি কেন গুরুত্বপূর্ণ। আমি এগুলার স্যাম্পল আজকেই দেখাবো আপনাদেরকে, যে যেই কথাগুলো বলতেছি এগুলা ডকুমেন্টসগুলো সবকিছুই আপনাদেরকে দেখাবো। তারপর আমরা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, আপনি যে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, সাপোজ আমরা চায়না থেকে পেঁয়াজ ইম্পোর্ট করব, ওকে, চায়না থেকে পেঁয়াজ ইম্পোর্ট করব, বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের কেজি হচ্ছে 60 টাকা। চায়নাতে যেই প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করব ওখানে আমি অফার প্রাইস পেয়েছি 20 টাকা করে। এখন আমাকে একটা ক্যালকুলেশন করা প্রয়োজন না, যে আমি যে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনবো সেখানে একটা জাহাজ ভাড়া দিতে হবে, সেখানে ইন্স্যুরেন্স কস্ট রয়েছে, সেখানে আমার ওয়্যার হাউস কস্ট থাকতে পারে, তারপর চিটাগং পোর্ট থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসা একটা ট্রান্সপোর্টেশন কস্ট থাকে, তারপর বাংলাদেশ গভর্নমেন্টের কাস্টমসে যখন মাল রিলিজ করাবো সেখানে কিছু ডিউটি আমাদেরকে দিতে হতে পারে। তাহলে এই ক্যালকুলেশনগুলো আমরা যদি না করি তাহলে আমরা কিন্তু একজ্যাক্ট আমরা প্রফিট এন্ড লস অ্যানালাইসিস করতে পারবো না যে কত টাকা আমার লস হতে পারে বা ক্ষতি হতে পারে। কারণ বর্তমান মার্কেট যদি 60 টাকা হয় আর পণ্যের মূল্য যদি 20 টাকা হয়, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে সবকিছু দিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমার 20% বা 30% বা 15% প্রফিট মার্জিন থাকতেছে কিনা। এই কারণে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করা ইম্পোর্ট ডিউটিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ক্যালকুলেশন পারি তাহলে আমরা কি করব, অ্যাসেসেবল ভ্যালুর উপর বেস করে আমরা কাস্টমস ডিউটি ক্যালকুলেশন করব, যে কাস্টমস থেকে যদি আমাকে 2 লক্ষ টাকা চার্জ করা হলো, এখন যদি আমি এই কাস্টমস ডিউটি ক্যালকুলেশন যদি নিজেই পারি তাহলে কিন্তু আমাকে C&F এর উপর নির্ভর থাকতে হবে না, আমি নিজেই নিজের পণ্যের ডিউটি ক্যালকুলেশন করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো যে যে C&F আমাকে চার্জটা দিলেন যে 2 লক্ষ টাকা, আসলে এটা ঠিক কিনা, বা উনি আমাকে ভয় দেখাচ্ছেন, এক্সট্রা ভয় দেখাচ্ছেন। এই কারণে আপনি যদি নিজের বিজনেস করতে চান তাহলে নিজের বিজনেসের ক্ষেত্রে সবকিছু নিজের নলেজে থাকতে হয়, অন্যের উপর যদি ডিপেন্ড করে আমরা থাকি তাহলে কিন্তু হবে না। এ কারণে এই বিষয়গুলো ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন, অর্থাৎ একটা প্রোডাক্ট যে আমি ইম্পোর্ট করব সেই ইম্পোর্ট আমার গোডাউন পর্যন্ত বা আমার ওয়্যার হাউস পর্যন্ত পণ্যটা চলে আসা পর্যন্ত কত টাকা কস্ট পড়বে। যে পেঁয়াজের মূল্য 20 টাকা ছিল FOB চায়নাতে, ওইটা বাংলাদেশে ঢাকা আমার ওয়্যার হাউসে নিয়ে আসা পর্যন্ত কত টাকা খরচ হলো, সেই ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশনটা যদি আমি করতে পারি তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো শিপমেন্টের পূর্বেই যে এই পণ্যটা ইম্পোর্ট করা আমার জন্য ঠিক হবে নাকি ঠিক হবে না। যদি ঠিক হয় তাহলে কত টাকা আমি প্রফিট পেতে পারি। তাহলে এই ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো আমরা আমাদের 7th নাম্বার ফেজে রেখেছি। ফেজ নাম্বার 8-এ আমরা বিজনেস কম্পিটিশন, এখানে স্যার ইম্পোর্ট একটু এক্সপোর্ট 4 রিস্ক নাম্বার নিয়ে। পেজটা একটু রিপিট করতে বলেছেন, পেজ 4 একটু রিপিট করেন প্লিজ, যদি সুযোগ থাকে তাহলে একটু লাস্ট দিকে করে দিয়ে। আচ্ছা, ফেজ রফিকুল 4 আমি ইসলাম সাহেব, হ্যাঁ রফিকুল ইসলাম সাহেব। আচ্ছা, আমি ফেজ 4-এ আবার যাব এখনই। ফেজ 8টা আমি আগে দেখাই দিচ্ছি যেহেতু 7টা আমি কমপ্লিট করেছি। ফেজ 8-এ আমরা বিজনেস কম্পিটিশন, এখানে ইম্পোর্ট এক্সপোর্ট রিস্ক, ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং সেই রিস্কগুলো কি কি ভাবে আমরা করতে পারি, মিটিগাইট করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমার ইম্পোর্ট করতে গেলে কি রিস্ক সেটা কিভাবে সলভ করব, আমার এক্সপোর্ট করতে গেলে কি রিস্ক সেটা কিভাবে সলভ করব, আমার সমুদ্র যাত্রাপথে পণ্যটা ডুবে যেতে পারে, এটার কি সমাধান হবে, হয়তোবা যাত্রাপথে পণ্য চুরি হয়ে যেতে পারে, এটার কি সমাধান হবে, হয়তোবা যাত্রাপথে এমন হতে পারে যে একজন এক্সপোর্টার ভালো পণ্য দিয়েছেন, ওইখানে পানি লেগে বা ইঁদুর কামড় দিয়ে পণ্যটাকে নষ্ট করে দিল, এক্ষেত্রে কিভাবে রিস্ক মিটিগেট করব। এমন হতে পারে আমি এক্সপোর্টারকে টাকা দিয়ে দিয়েছি, তিনি আমাকে পণ্যটা শিপমেন্ট করে নেয়, এক্ষেত্রে আমি কিভাবে রিস্ক মিনিমাইজ করব। এমন হতে পারে আমি পণ্যটা এক্সপোর্ট করে দিয়েছি, ইম্পোর্টার আমাকে রাইট টাইমে টাকা দিচ্ছে না, এক্ষেত্রে আমি কিভাবে রিস্ককে মিনিমাইজ করব। ওভারঅল পুরাটা ট্রেডের কিভাবে রিস্কগুলোকে আমরা মিনিমাইজ করতে হবে বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপোর্ট কস্টিং গুলো কিভাবে করব এবং এক্সপোর্ট ইনসেন্টিভ কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি একটু বেঁকে যাচ্ছি যেহেতু আমাকে ফেজ 4 এর ব্যাপারে বলা হয়েছে। ফেজ 4 হ্যাঁ হচ্ছে স্যার। অত্যন্ত হ্যালো। গুরুত্বপূর্ণ একটা। জি, হ্যাঁ বলেন হ্যালো। প্লিজ। হ্যাঁ জি, স্যার, ওই লাইসেন্স ছাড়া কি আপনার কোনোভাবে ইনপুট করা যায় না? লাইসেন্স ছাড়া যেটা আপনি কিভাবে অথেন্টিক না, আপনি অন্য নামে করতে হবে। হ্যাঁ, এটা করা লাইসেন্স যায় কিনা? ছাড়া যেটা
না না, লাইসেন্স ছাড়া করা যাবে না। ডোর টু ডোর ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্ট গুলো কিনতে পারবেন, সেটা ইম্পোর্টের পর্যায়ে পড়ে না, ওটা আপনি চেঞ্জ তাদের করতে কত এজেন্ট টাকা থেকে খরচ হবে পণ্যগুলো। এটা আমাকে একটু বলেন। স্যার আমি একটু শর্টে আচ্ছা, একটা কথা ক্লিয়ার করি। আপনার জি হচ্ছে জি প্লিজ। এই, ধরেন আমরা তো কিছু নতুন উদ্যোক্তা হয়তো এখানে আছি। আপনার হচ্ছে হুম, ধরেন আমরা তো ডিরেক্টলি এখন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করা এটা তো আমাদের পক্ষে পসিবল না, কারণ আমরা এই বিষয়ে মানে যথেষ্ট অবগত না। আচ্ছা, সেই ক্ষেত্রে জি আমরা জি। মানে সাধারণত চাইবো যে কোনো হয়তো কোনো এক এজেন্সি দ্বারা আপনার মালগুলা হুম। ইম্পোর্ট করতে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই দিক থেকে আমাদেরকে কিছু সাজেশন দিয়ে দেন যে হচ্ছে কিভাবে কি মানে কিভাবে কি করা যায়, কোনটা করলে বেটার হয়, তো আমাদের জন্য উপকার হয়। এটার পাশাপাশি এই বিষয়গুলোতে একটু যদি আলোচনা করেন, আমার মনে হয় যে ভাইয়া এই মাত্র কথাগুলো বললো, উনিও এই কথাটাই বলতে চাচ্ছে। হ্যাঁ, তো আমি এটা আমার দিক থেকে আমি মানে উপস্থাপনা করলাম। আপনি একটু প্লিজ এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। বিষয়টা হচ্ছে এক একজনের এক একটা পার্সপেক্টিভ থাকতে পারে। যেমন আপনি একটা পার্সপেক্টিভ বললেন যে এইভাবে আপনি লাইসেন্সিং ছাড়া বিজনেস করতে চাচ্ছেন, কিন্তু লং টার্ম যখন আপনি বিজনেস করবেন অবশ্যই আপনাকে লাইসেন্সিং যেতে হবে। যদি বাংলাদেশেই আমি যদি একটা দোকান দেই তাহলে আমাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, ট্রায়াল বেসিসে যদি আপনি বলেন যে আমি প্রথমে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস জানার জন্য শেখার জন্য আমি ট্রায়াল বেসিসে বিজনেস করতে চাচ্ছি, তখন কি হবে, আপনি স্যাম্পলিং মেথডে কিছু পণ্য আনতে পারেন যেগুলো কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসতে পারেন, সেগুলো এনে আপনি বাংলাদেশে বিক্রি করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, ডোর টু ডোর ডেলিভারি সার্ভিস কিছু রয়েছে, তারা প্রোভাইড করে থাকে ডোর টু ডোর ডেলিভারি সার্ভিস। এখানে তারা আপনার থেকে ফ্রেট চার্জ নিবে এবং এটা হচ্ছে খুব হাই কস্ট নিয়ে থাকে তাদের এটা। আমি নিজেই আমার অনেক পণ্যগুলো আমি ইউএসএ তে বিভিন্ন কান্ট্রিতে অনেক সময় ডোর টু ডোর ডেলিভারিতে উইথাউট এনি লাইসেন্সিং ছাড়া ডোর টু ডোর সার্ভিস আমি পাঠিয়ে থাকি। তাহলে এগুলো আমরা পূর্ণাঙ্গ ক্লাসে, কারণ আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এখানে আমরা ক্লাস পরিচিতি দিচ্ছি, তাহলে এগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ডোর টু ডোর ফেসিলিটি কিভাবে আপনার লাইসেন্স ছাড়া করতে পারবেন, সেগুলোও আমাদের ইয়েতে থাকবে। আপনার করতে পারবেন এমন না, কিন্তু আপনার কষ্ট দেখা যাচ্ছে যে আপনার কষ্টটা ওই লাইসেন্স থার্ড পার্টিরা নিয়ে নিচ্ছে, যারা আপনার পক্ষ হয়ে কাজ করবে তারা। আপনার এখানে বেনিফিট কি, আপনার বেনিফিট হচ্ছে যে উইথাউট লাইসেন্স আপনি প্রোডাক্টটা এনে আপনি বাংলাদেশের মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন যে এই প্রোডাক্টটা বাংলাদেশে চলবে কিনা। পরবর্তীতে যদি দেখেন যে না এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারতেছি না, তাহলে আপনি ওটাকে স্টপ করে দিতে পারেন। অথবা আপনি চিন্তা করতে পারেন যে এটা ভালো মার্কেট রয়েছে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বা আপনি ফিজিক্যালি হ্যাঁ, আপনার শপের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন, তাহলে সেগুলাকে হ্যাঁ যখন স্যার, দেখেন যে আরেকটা ভালো। আরেকটা আরেকটা কোশ্চেন করা যাবে স্যার? জি অবশ্যই। হ্যাঁ স্যার, স্যার ওই লাইসেন্স করতে আমরা যেটা জানি শুনি আর কি, লোকের মাধ্যমে যে এটা অনেক টাকা লাগে, আসলে কি এটা কেমন টাকা লাগতে পারে? আসলে তেমন টাকাই লাগে না। ঠিক আছে, আমি লাইসেন্সিং এর যেদিন ক্লাস নেব কোন লাইসেন্সের জন্য কত টাকা খরচ হয় সেটা আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি ভাবে বলে দেবো, এবং কোন লাইসেন্স কোন ডিপার্টমেন্ট থেকে নিতে হয় সেগুলোও আমি খুব বিস্তারিত আলোচনা করে দেবো। যেহেতু কোশ্চেনটা আপনি বলছেন আমি আপনাদেরকে বলে দিই, যেমন ট্রেড লাইসেন্স আপনার বিজনেসের ধরন অনুযায়ী ডিপেন্ড করে, 4 থেকে 5 হাজার টাকা লাগবে, আইআরসি 10,000 টাকার মতো লাগতে পারে, ইআরসি বিজনেসের ধরন অনুযায়ী 12,000 টাকা। এটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ বা প্রাইভেট পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে। ঠিক আছে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আবার কি হয়, আপনার মূলধন আপনার মেমোরেন্ডাম অফ আর্টিকেলে আপনার যে মূলধন তার উপর ডিপেন্ড করে আপনার এই চার্জগুলো বাড়ে। ওভারঅল আপনি যদি এভাবে বলেন যে আপনার প্রোপ্রাইটারশিপ এক মালিকানার বিজনেস অথবা পার্টনারশিপ বিজনেস, এক্ষেত্রে আপনার কিন্তু খুব কমই লাইসেন্স ফি লাগে। যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে করান তাহলে ওনারা হয়তো বা কিছু চার্জ নিবে, যদি এজেন্টের মাধ্যমে বা কারো মাধ্যমে করান। আর নিজে যদি করেন তাহলে খুব ইজিলি ভাবে করতে পারেন। ঠিক আছে, 4 নাম্বার ব্যাপারে আপনার ফেজ নাম্বার 4-এর ব্যাপারে কোশ্চেন ছিল যে এখানে কি, এটা হচ্ছে পেমেন্ট মেথডের ব্যাপারে। যে আমাদের যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হবে ওখানে প্রথমেই জিজ্ঞেস করা হবে যে আপনি আমাকে পেমেন্টটা কিভাবে দিবেন। এক্সপোর্টার জিজ্ঞেস করবে আমি যে পণ্য আপনাকে পাঠাবো আপনি পেমেন্ট আমাকে কিভাবে দিবেন। ইম্পোর্টার জিজ্ঞেস করবে আমি যে পণ্য ক্রয় করব এটা কিভাবে পেমেন্ট আপনি নেবেন। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার না হয় তাহলে, কারণ মানুষ পেমেন্টের জন্যই তো বিজনেস করতেছে। আর পেমেন্টটা ইন্টারন্যাশনাল ট্রেডে অনেকগুলো মেথডস রয়েছে, যেগুলো মেথডস কখনো এক্সপোর্টারকে সেফ মোডে রাখে, কোনো পেমেন্ট মেথডস ইম্পোর্টারকে সেফ মোডে রাখে। আবার এমন কোনো মেথড রয়েছে যেগুলো ইউজ করলে আপনি ইম্পোর্টার হন অথবা এক্সপোর্টার হন আপনারা সেফ মোডে থাকবেন। তাহলে কোন মেথডটা আপনার জন্য বেস্ট হবে এটা আমরা বিস্তারিত আলোচনা করব, খুব সুন্দরভাবে এটা আলোচনা করব। আর এটার অন্যতম একটা পার্ট হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট, যেখানে আমরা লেটার অফ ক্রেডিটের ব্যাপারে এলসির ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা করব। এলসি ক্লোজ নিয়ে একটা প্র্যাকটিক্যাল এলসি আমি আপনাদেরকে দেব, সেই এলসির প্রতিটি ক্লোজ প্রতিটি ধারা নিয়ে আমরা আলোচনা করব।
এবং এলসিতে কি কি বিষয় থাকলে একজন ইম্পোর্টারকে সেফে রাখা যায়, কি কি বিষয় থাকলে একজন এক্সপোর্টার সেফ হন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সুইফট হচ্ছে ব্যাংক টু ব্যাংক মেসেজিং সিস্টেম, যেটার মাধ্যমে একজন ব্যাংক আরেকজন ব্যাংকে মেসেজ পাঠায়, অর্থাৎ এলসি গুলো ট্রান্সমিট করা হয়। এই সুইফট নিয়েও আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা আপনাদেরকে 8টি ফেজ দেখালাম। এখন এই 8টি বিষয়গুলো যদি মিস্টার রিয়াজউদ্দিনের নলেজে থাকতো, উনি যদি জানতেন যে কিভাবে কি কি লাইসেন্স গুলো প্রয়োজন হয় ইম্পোর্ট করার জন্য, কিভাবে বায়ারকে আইডেন্টিফাই করতে হয় বা সাপ্লায়ারকে আইডেন্টিফাই করতে হয়, তিনি ফেক কিনা তিনি রিয়েল কিনা, তিনি যদি এইগুলো আইডেন্টিফাই করতে পারতেন, তিনি যদি আইডেন্টিফাই করতে পারেন কি কি ডকুমেন্টস লাগে, কি কি মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে, যেমন তিনি অ্যাডভান্সে টাকা পাঠিয়ে দিলেন, তিনি ক্ষতির সম্মুখীন হলেন, তিনি যদি এই বিষয়গুলো জানতেন তাহলে কিন্তু তিনি ক্ষতির সম্মুখীন হতেন না। তিনি যদি ডিউটি ক্যালকুলেশন করতে পারতেন, যে ডিউটি ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কিভাবে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেডের রিস্ক গুলোকে মিনিমাইজ করা যায়, তাহলে কিন্তু তিনি হয়তোবা এই ঝুঁকির মধ্যে পড়তেন না, তো ওনার বিজনেসে ক্ষতির সম্মুখীন হতেন না। তাহলে আমরা এখন যে স্লাইডটায় চলে আসতেছি, নতুন স্লাইড। এক মিনিট। স্যার আমি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো নতুন যে ঢুকলাম, আমরা কেবল ঢুকলাম অবশ্যই স্যার। আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব, কোশ্চেন করার সুযোগও দিব আপনাদেরকে। স্যার তারপরে আমরা এখন আপনি আগামীকাল কি বলতে এই চাচ্ছেন রেকর্ডেড বলেন। ভিডিওটি আপনাদেরকে আমরা ফরওয়ার্ড করে দিব, কোনো সমস্যা নেই। এবং স্যার আপনি আপনার প্রেজেন্টেশনটি কমপ্লিট করেন, বিকজ তারপরে আমরা প্রশ্ন উত্তর রাখি, তা না হলে তো স্যার একটু সমস্যা হয়ে যাবে আর কি। আপনাদের হ্যাঁ, যার যে প্রশ্ন আছে স্যার অবশ্যই আপনাদের সবার প্রশ্নের উত্তর দিবেন। এই ক্লাসের রেকর্ড কি আমাদেরকে ফরওয়ার্ড করা হবে জি প্লিজ? জি বস, আপনাদের রেকর্ডটি ফরওয়ার্ড করা হবে, আপনি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। হ্যাঁ যে অলরেডি পেমেন্ট করেছি, এখন রেজিস্ট্রেশন ফর্ম টর্ম তো কিছু করি নাই। হ্যাঁ, আপনি তাহলে গ্রুপেই পেয়ে যাবেন ভাইয়া, সবকিছু গ্রুপেই পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ঠিক যে আছে, একটি গ্রুপ ওকে, করা থ্যাংক ইউ। হয়েছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করা আছে। আচ্ছা, তাহলে মিস্টার রিয়াজউদ্দিন ভেঙে পড়ার পর উনি এবার বললেন যে আমি আবার থেকে দাঁড়াবো, আমি আবার বিজনেস করব। এবার তিনি কোনো মানে উইথাউট লার্নিং ছাড়া না, এবার তিনি শিখলেন ইন্টারন্যাশনাল ট্রেড কি, ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, হাউ টু এন্টারিং ফরেন মার্কেটস, ফরেন মার্কেটে এন্ট্রি করার কি কি মোড রয়েছে, বিজনেস সেট আপ করার জন্য কি কি লাইসেন্সিং এর রিকোয়ারমেন্ট রয়েছে, এগুলো উনি শিখলেন। তিনি শিখলেন হাউ টু সোর্সিং প্রোডাক্ট কিভাবে সোর্সিং করা যায়, এবং হাউ টু গেট বায়ার, এবং বায়ার কিভাবে খুঁজে বের করব, তিনি এগুলো শিখলেন। তিনি শিখতে পারলেন হাউ টু আইডেন্টিফাই ফেক বায়ার্স এন্ড সাপ্লায়ার। শুধু একজন বায়ার এবং সাপ্লায়ার খুঁজে বের করাই যে গুরুত্বপূর্ণ কাজ তা না, আমরা জেনেছি যে বায়ার সাপ্লায়ার খুঁজে বের করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেই বায়ার কি ফেক কিনা, সেই সাপ্লায়ার কি ফেক কিনা, সেটা আইডেন্টিফাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এটাও তিনি শিখলেন। তিনি শিখলেন ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজেকশন কিভাবে স্টার্ট হয়, ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথডস গুলো কি কি, এবং এলসি কিভাবে ওপেন করা হয়, কি কি টাইপস রয়েছে, কি কি প্রসেস রয়েছে, এই বিষয়গুলো তিনি শিখলেন। এখন স্ক্রিন দেখেন, আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি এটা ফুল হচ্ছে একটা এলসি কপি। এটা আমরা প্রতিটি ফিল্ড, আপনারা বাম দিকে দেখেন এই যে ব্লু যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটি ফিল্ড নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদেরকে একটু একটু নমুনা দেখাচ্ছি এলসির। এইভাবে বিস্তারিত লেখা থাকবে এবং আমি প্রতিটি পয়েন্টগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করব, যাতে করে এলসির মাধ্যমে যদি কেউ ইম্পোর্ট করতে চায় অথবা এক্সপোর্ট করতে চায়, তাহলে তিনি কিন্তু খুব ইজিলি নিজেই নিজের প্রোডাক্টের এলসি গুলো নিয়ে আইডেন্টিফাই করতে পারবেন। অথবা কেউ যদি কমার্শিয়াল ডিপার্টমেন্টে যদি জব করতে চান, তিনি এই বিষয়গুলো দেখেন। এই বিষয়গুলো আমি প্রতিটি যখন এলসির ক্লাস আমি যেদিন নেব সেদিন এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে যে পেজটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে এলসির পেজগুলো, এবং প্রতিটি ক্লোজের এখানে দেখা যাচ্ছে যে পেজগুলো, এটা হচ্ছে এলসির আমি একটা নমুনা আপনাদেরকে দেখালাম। তো স্যার আমি তো তারপরে এখানে ভর্তি মোড হই অফ, না এখনো স্যার, জি আমি তো এখনো ভর্তি হই নাই, মানে আপনাদের এখানে ভর্তি ফি কত স্যার? আপনাকে আহ, প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। জি রাসেল ভাই, আপনি একটু বলেন জি, প্লিজ। আমাদের হচ্ছে অফলাইন ফি হচ্ছে 2,900 টাকা। অফিস হচ্ছে ঢাকা কাউরন বাজার বসুন্ধরা সিটির পিছনে। আর যদি আপনি অনলাইনে করেন 2,000 টাকা। টোটাল অফলাইনে ক্লাস পাবেন 4টি, শুক্র শনি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। অনলাইনে করলে সোম এবং বুধ, সেটা হচ্ছে রাত 9টা থেকে রাখবো, অনেকেই আমাদেরকে বলেছেন যে রাত 9টা থেকে করলেই বেটার। টোটাল 8টি ক্লাস পাবেন অনলাইনে, সোম এবং বুধ। এই স্লটে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি দেওয়া আছে,
একটু কষ্ট করে বস রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। জি, তারপরে দেখেন মোড অফ শিপমেন্ট জানা প্রয়োজন আছে, যেহেতু আমরা বলছিলাম আমাদের ফেজ 6 এ মেবি মোড অফ শিপমেন্টের ব্যাপারে। ডকুমেন্টেশন ইন ইম্পোর্ট এক্সপোর্ট, তা আপনাদেরকে একটু আমি নমুনা একটা ফাইল ওপেন করে দেখাই যে ডকুমেন্টেশন কেমন হবে। আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো আমরা সাবমিট করব। আমি ফাইলটা ওপেন করছি, একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস। এটা আমার হাতে ওপেন করা এলসির প্রফর্মা ইনভয়েস। স্ক্রিনটা আমি বড় করতেছি। তারপরে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, এখানে পিআই এর সেকেন্ড পেজ কমার্শিয়াল ইনভয়েস, এটা হচ্ছে বিল অফ লেডিং, এই থার্ড পেজটা দেখতে পাচ্ছেন। এই অরিজিনাল এই ডকুমেন্টস গুলো আমরা আপনাদেরকে দিব এবং এইগুলো নিয়ে আলোচনা করব যে এই ডকুমেন্টস গুলোর ইম্পর্টেন্সি গুলো কি কি, এই ডকুমেন্টস গুলোর মধ্যে কি কি এমন বিষয় থাকতে থাকতে হবে যেগুলো না থাকলে এই ডকুমেন্টস গুলো বাদ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি কি কি ম্যাটেরিয়ালস দিব, সাথে আহ, কি কি পড়ানো হচ্ছে সেগুলোও দেখাচ্ছি। এবং তারপরে দেখেন আমি বলেছিলাম আপনাদেরকে এইচএস কোডের ব্যাপারে এবং সুইফট কোডের ব্যাপারে। তাহলে এইচএস কোডের ব্যাপারে দেখেন, আমি এইচএস কোডের একটি এ, বই ট্যারিফ শিডিউল আমি ওপেন করতেছি। এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের ট্যারিফ শিডিউল, ফার্স্ট শিডিউল, যেটা এখানে প্রতিটা স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। এখানে প্রতিটি প্রোডাক্টের এইচএস কোড দেওয়া থাকে। এইখানে আপনারা বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন 02045010, এই লেখাগুলো এগুলো হচ্ছে এইচএস কোড, অর্থাৎ প্রতিটি প্রোডাক্টের, ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্টই আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি না কেন তার এইচএস কোড থাকে। এখন সেই এইচএস কোডগুলো কোথায় পাবো আমরা? এই বাংলাদেশ কাস্টমস ট্যারিফ থেকে। এটা কিভাবে বের করতে হয়, আমরা যখন যেদিন এইচএস কোডের ক্লাস করাবো সেদিন আমরা এই ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে কিভাবে এইচএস কোড বের করতে হয়। আচ্ছা, পরবর্তীতে আমি বলেছিলাম ইনকো টার্মস এর ব্যাপারে। ইনকো টার্মস, যে ইনকো টার্মস হচ্ছে যে যাত্রাপথে, পণ্য পরিবহনের যাত্রাপথে কার কি রিস্ক থাকবে, কে জাহাজ ভাড়া দিবে, কে ইন্স্যুরেন্স কস্ট দিবে, কে লোডিং আনলোডিং কস্ট দিবে, এগুলো আমরা জানতে পারবো। এখন দেখেন স্লাইডে যেই ক্লিক করার পর আমার স্লাইড দেখা যাচ্ছে ইনকো টার্মসের। এখানে এই পুরোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে একজন এক্সপোর্টারের রিস্ক কোথায় থাকে, একজন ইম্পোর্টারের রিস্ক কোথায় থাকবে, কে জাহাজ ভাড়া দিবে, বিভিন্ন টার্মস এখানে 11টা বাম দিকে আপনারা দেখবেন, ইএক্সডব্লিউ, এফসিএ, এফএস, এফওবি, সিএফআর, এগুলো দ্বারা এই তিনটা দেখেন সিএফআর, এই তিনটে ওয়ার্ড দ্বারা কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কার কি রিস্ক থাকবে। এখানে ব্লু মার্ক, এখানে রিস্কের পরিমাণ বাড়তেছে ইম্পোর্টারের, এক্সপোর্টারের, ইম্পোর্টারের কমতেছে। ফার্স্ট লাইনে যদি থাকে এক্স ওয়ার্ক, এখানে কিন্তু এক্সপোর্টারের রিস্ক খুবই কম, এই ব্লু কালারটা, আর ইম্পোর্টারের রিস্ক অনেক বেশি। আবার লাস্ট যদি ঘর দেখি ডিডিপি, এখানে দেখেন এক্সপোর্টারের রিস্ক অনেক বেশি এবং ইম্পোর্টারের রিস্কের পরিমাণ অনেক কম। তাহলে এই ইনকো টার্মসটা আমরা শিখবো যে কে জাহাজ ভাড়া দিবে, কে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স চার্জ দিবে, কে লোডিং খরচ, কে সিপি, জাহাজে মাল তোলার দায়িত্ব কার থাকবে, জাহাজে পণ্য ক্ষতি হলে কার দায়িত্ব থাকবে, এই বিষয়গুলো নিয়ে ইনকো টার্মসে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। যদি ইনকো টার্মস আমরা না বুঝি, যদি এফওবি জায়গায় সিএফআর চলে আসে, তাহলে কিন্তু অনেক পার্থক্য। এগুলো কস্ট রিলেটেড পার্থক্য, রিস্ক রিলেটেড পার্থক্য। ইনকো টার্মস হচ্ছে টাকা কে বিয়ার করবে, জাহাজ ভাড়া কে দিবে, এবং রিস্ক কে নিবে, যাত্রাপথে যদি পণ্য ক্ষতিগ্রস্ত হয় কে রিস্ক নিবে। এক একটা ইনকো টার্মস এর ক্ষেত্রে এক একজনের উপর রিস্কটা বর্তায়। তাহলে এগুলো যদি আমরা না শিখি, তাহলে যদি আমরা ট্রেড করি, তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। তারপর আমি আবার আমার স্লাইডে চলে আসলাম। আপনাদেরকে বলেছিলাম অলরেডি যে ইম্পোর্ট এক্সপোর্টের রিস্ক নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে রিস্ক গুলো মিনিমাইজ করা যায়। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিল অফ এন্ট্রি। আমি বিল অফ এন্ট্রি ওপেন করলাম। বিল অফ এন্ট্রি হচ্ছে যখন আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব, বাংলাদেশ কাস্টমস থেকে যখন পণ্যগুলো রিলিজ হবে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট, এই আপনারা ডান দিকে যে ইয়েটা দেখতে পাচ্ছেন পেজটা, এটা হচ্ছে বিল অফ এন্ট্রি। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ কাস্টমস বিভিন্ন চার্জ ধরে থাকে, কাস্টমস ডিউটি ধরে থাকে, সেই ডিউটিগুলো কিভাবে হবে। তারপর এখানে প্রোডাক্টের এইচএস কোড থাকে, অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিল অফ এন্ট্রি কি, বিল অফ এন্ট্রি কিভাবে ডিউটি ক্যালকুলেশন করা হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই কপিগুলো আপনাদেরকে দেওয়া হবে।
তারপরে হচ্ছে দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেসেবল ভ্যালু ফর ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি ক্যালকুলেশনের পূর্বেই অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করা অত্যন্ত প্রয়োজন। আমরা অ্যাসেসেবল ভ্যালু এই ফর্মুলাটা আপনাদেরকে শেখাবো যে কিভাবে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা আমাদের ক্লাসে শেখাবো। তারপর দেখেন কাস্টমস ডিউটি ক্যালকুলেশন। এই টেরিফ শিডিউলের মাধ্যমে এইচএস কোডের মাধ্যমে আমরা প্রোডাক্ট আইডেন্টিফাই করব। প্রোডাক্ট বের করার পর ওই প্রোডাক্টের উপর বাংলাদেশ গভর্নমেন্টের কি ধরনের কাস্টমস ডিউটি থাকবে। এখানে দেখেন সিডি, এসডি, ভেট, এআইটি, আরডি, এটি। সিডি হচ্ছে কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভেট, এআইটি, রেগুলেটরি ডিউটি। এগুলো এই সমস্ত কোন প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টের উপর দেখেন এখানে আপনার স্ক্রিনে দেখতে পারবেন কোন কোন বিষয়গুলা 0%, কোনো কোনো এইচএস কোডের প্রোডাক্টগুলোর ডিউটি 0%, কোনো কোনো প্রোডাক্টের 10%, কোনো কোনো 30%। আপনারা একেবারে ডান দিকে দেখেন যে কোনো কোনো ক্ষেত্রে নাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ দেখেন কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে 10% এখানে ডিউটি দেখা যাচ্ছে, কোনো ক্ষেত্রে নাই, কোনোটার ক্ষেত্রে আবার এই যে যেখানে আমার কার্সার রাখলাম 33%, এভাবে 200%ও থাকে প্রোডাক্ট ওয়াইজ, এটা ভেরি করে। তাহলে আমি যে প্রোডাক্ট ইম্পোর্ট করব অথবা এক্সপোর্ট করব তার তো ইম্পোর্টের ক্ষেত্রে তো তার ডিউটি থাকবে, কাস্টমস চার্জ, কাস্টমস ডিউটি থাকবে, কত পার্সেন্ট থাকবে এবং এই ডিউটিগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন। কাস্টমস ডিউটি ক্যালকুলেশন করার পর ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করা হয়। ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন মানে হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করব সেটা আমার ওয়্যার হাউসে, ঢাকা ওয়্যার হাউসে পৌঁছা পর্যন্ত কত টাকা আসবে সেটা ক্যালকুলেশন করা আমাদের জন্য, ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে ল্যান্ডিং কস্ট শিখতে হবে। তাহলে দেখেন আমি এখানে একটা ব্লুটুথ স্পিকার ইম্পোর্ট করব, সেটা একটা ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করছে যে প্রতিটি ব্লুটুথ স্পিকার কে ইম্পোর্ট করার জন্য তার প্রাইস পড়তেছে 2224 টাকা। এটা আমার ঢাকা ওয়্যার হাউসে পৌঁছা পর্যন্ত। এটা কিভাবে আমি বের করব, প্রতি কেজি আমার পেঁয়াজ যদি ইম্পোর্ট করি ঢাকায় পৌঁছানো পর্যন্ত কত টাকা কস্ট পড়বে, এইভাবে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি। আমি আবার ব্যাকে চলে আসলাম। তো এই ছিল আমার কোর্সে আমরা কি কি শিখবো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, অর্থাৎ আমরা স্টার্টিং থেকে শুরু করে আমাদের এন্ড পর্যন্ত পণ্যটা রিলিজ করা পর্যন্ত অথবা এক্সপোর্ট করা পর্যন্ত, এক্সপোর্টের ইনসেনটিভ নেওয়া পর্যন্ত কি কি শিখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করেছি। এখন দেখেন আমরা এই কোর্সে কি কি ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করা হবে। আমরা আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালস পিডিএফ ফাইল দিব। প্রথমে হচ্ছে প্রতিটি লেকচারের আমি পিডিএফ ফাইল দিব। যেমন আজকে যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে, আজকে ক্লাসের স্লাইডের পিডিএফ ফাইল দেওয়া হবে। তারপর আপনারা ভিডিও রেকর্ড পাবেন। তারপরে আবার আমরা কিছু পিডিএফ বই দিব, যেমন ইম্পোর্ট পলিসি অর্ডার। বাংলাদেশে যদি যে কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে চান, কি কি পণ্য ইম্পোর্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ, যেগুলো ইম্পোর্ট করা যাবে না। কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো শর্ত সাপেক্ষে ইম্পোর্ট করা যেতে পারে। কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি বিনা বাধায় ইম্পোর্ট করতে পারেন। এগুলো আমরা যখন আমরা ক্লাস চলবে, ক্লাস চলাকালীন সময় আপনাদেরকে এই ইম্পোর্ট পলিসিগুলো নিয়ে আমরা আলোচনা করব, এগুলো আপনাদেরকে দেখাবো যে এগুলোর গুরুত্ব কি বা কিভাবে আপনারা এগুলো ইউজ করবেন। আমি এখন একটু নমুনাটা দেখাচ্ছি ইম্পোর্ট পলিসি। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের ইম্পোর্ট পলিসি অর্ডার, যে কি কি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এখানে বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে, শর্তগুলো দেওয়া আছে। আমি এগুলো ব্লু মার্ক, ইম্পর্টেন্স ক্লোজ গুলো ব্লু মার্ক করেছি এবং এগুলো নিয়ে আবার ক্লাসেও আমি আলোচনা করব। ভয়ের কিছু কিছু নাই, যে ভয় পাবার কিছু নাই। আপনারা ভয় পেতে পারেন যে এতগুলা বই এগুলা কি পড়বো কিনা, এগুলা মুখস্থ করার পরে কিছুই নাই। এগুলা যেটা লাগবে আপনার, আপনি শুধু দেখবেন যে আমার কোনটা প্রয়োজনীয়। এক্সপোর্ট পলিসি অর্ডার, এটা আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে। টেরিফ শিডিউল আমরা আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব। তারপর স্পেসিমেন অফ ডকুমেন্টস, যেমন কমার্শিয়াল ইনভয়েস, পিআই, বিএল, এগুলার স্পেসিমেন গুলো আমরা দিব, যে এই ডকুমেন্টস গুলো দেখতে কেমন কিভাবে হয়। আপনাদেরকে এখনই আমি ওপেন করে দেখাচ্ছি স্পেসিমেন অফ ডকুমেন্টস গুলোর নমুনা গুলো। স্যার স্যার আমি একটা কথা বলতে পারি? জি জি। স্যার আমরা খাদ্য ইম্পোর্ট করতে চাচ্ছিলাম। খাদ্য কি ইম্পোর্ট করা কি? যায়? যেমন গম, খাদ্যশস্য, হ্যাঁ, যেমন গম, খাদ্যশস্য কিছু। ভুট্টা, হ্যাঁ, জি জি। সয়াবিন, ভুট্টা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সয়াবিন আপনি ইম্পোর্ট করতে পারবেন। ডাল, রাইসের ক্ষেত্রে কিছু ডাল, বিধি নিষেধ আছে, হ্যাঁ।
তেল ইম্পোর্ট করতে পারবেন। কিছু বিধিনিষেধ আছে, ইম্পোর্টকে খামার বাড়ি থেকে পারমিশন নিতে হবে। কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো ইম্পোর্ট করতে গেলে আমাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়, ওয়ান টাইম পারমিশন, যেটাকে ইম্পোর্ট পারমিট বলা হয়। আপনি কৃষি পণ্য যখন ইম্পোর্ট করবেন, খামার বাড়ি থেকে একটা আলাদা পারমিশন লাগবে, যেটাকে আমরা ইম্পোর্ট পারমিশন বলি। ঠিক আছে? জি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। এ- এবার ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি হচ্ছে ফেসবুকে ই কমার্স বিজনেস করি বেবি প্রোডাক্ট নিয়ে। তো আমি আচ্ছা। চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি এজেন্সির মাধ্যমে। বাট সাম্প্রতিক আমার আচ্ছা। মনে হচ্ছে যে এক এক এজেন্সি এক এক রকম হচ্ছে আপনার শিপমেন্ট খরচ দিচ্ছে বা এয়ার খরচ দিচ্ছে, এক এক হুম, এজেন্সি এক এক জি রকম প্রোডাক্ট রেট দিচ্ছে। ঠিক আছে, জি পরবর্তীতে আমি 1688 একটা অ্যাকাউন্ট খুলে দেখলাম যে না, তারা আমার কাছ থেকে পণ্যের প্রাইস অনেক বেশি রাখতেছে। ঠিক আছে, হুম, সো যেহেতু জি তারা পণ্যের প্রাইস অনেক বেশি রাখতেছে, তার মানে তারা শিপমেন্ট খরচও অবশ্যই বেশি রাখতেছে, তাই না? যেহেতু এক হুম, একজন এক এক অবশ্যই। রকম প্রাইস দিচ্ছে। তো সেজন্য আমি জি চাইছিলাম যে আমি এই ইম্পোর্টের কাজটা শিখে আমার বিজনেসের জন্য আমি নিজেই পণ্য ইম্পোর্ট করব। ঠিক আছে, জি, তো গুড সেক্ষেত্রে ডিসিশন। জি। আমি আমি তো যেহেতু বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করি, বা পরবর্তীতে হুম, হয়তো অন্যান্য ট্রেন্ডি আইটেম নিয়েও কাজ করতে পারি। হুম, তো হুম, এই যে জি ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার কি কি লাইসেন্স লাগতে পারে, বা এই লাইসেন্স বাবদ আমার কত টাকা আনুমানিক আহ, খরচ হবে, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন উদ্যোক্তা, আর আপনি ইন্টারন্যাশনাল ট্রেডে অলরেডি ইনভলভ রয়েছেন। যদিও আমি আপনার প্রথমে একজন কোয়েশ্চেন করেছিলেন আমাকে এই ব্যাপারে, যে লাইসেন্স ছাড়া আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। ওই ক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেক কষ্ট হতে পারে। কারণ দেখা যাচ্ছে আপনি যেই বায়ারকে খুঁজে বের করলেন, আপনি যে সাপ্লায়ারকে খুঁজে বের করলেন, প্রোডাক্টটা আপনি নিজে ডিজাইন করলেন, সেই প্রোডাক্টের প্রফিটটা আপনি কিন্তু অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। কারণ কি, আপনি কিন্তু নিজের উপর ডিপেন্ডেবল না, অন্য কারোর উপর ডিপেন্ডেবল। তারা যে আপনাকে সার্ভিস দিচ্ছে, অবশ্যই আপনার চেয়ে বেশি প্রফিটটা তারা নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার এ কারণে সবসময় আমি প্রমোট করি যে ছোট বিজনেস হলেও আপনারা নিজের বিজনেস নিজেই করবেন, এবং লাইসেন্সিং করে করতে হবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে আপনার কোশ্চেন, যে লাইসেন্স কত হতে পারে। লাইসেন্স কত হতে পারে, প্রপার ধারণাটা আমি আপনাদেরকে আমাদের লাইসেন্সিং এর যে ক্লাসটা করব সেদিন দিয়ে দিব। ঠিক আছে? তবে কি কি লাইসেন্স লাগবে: ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, বিন সার্টিফিকেট লাগবে, আইআরসি লাগবে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে, এবং মেম্বারশিপ সার্টিফিকেট হতে হবে। যে প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করবেন, সেই প্রোডাক্ট বা কমোডিটির অ্যাসোসিয়েশন বা যে কোনো চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ হবেন। এখন আপনাকে একটা প্রাথমিক ধারণা আমি দিয়ে দিই। ট্রেড লাইসেন্সের জন্য সাপোজ ধরে নেন 5,000 টাকা, টিন সার্টিফিকেটের জন্য 0 টাকা। আপনি যদি নিজেই টিন সার্টিফিকেট করেন, কোনো টাকা লাগবে না। আপনি যদি বিন সার্টিফিকেট বা যাকে ভ্যাট সার্টিফিকেট বলা হয়, এটা যদি করেন, তাহলে 4,000 টাকা লাগতে পারে। আইআরসি যদি করেন আপনি, প্রপার্টারশিপ আমি ধরে নিলাম, যেহেতু আপনি নিজে পণ্যটা ইয়ে করতেছেন, আইআরসির জন্য ম্যাক্সিমাম 10,000 টাকা লাগতে পারে, 10 থেকে 12,000 টাকা লাগবে। আপনি যেহেতু ইম্পোর্ট করতেছেন, আপনাকে ইআরসির প্রয়োজন হবে না। এবং আপনাকে আরেকটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে মেম্বারশিপ সার্টিফিকেট অথবা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট। আপনি যদি যত বড় চেম্বারে যাবেন বা যত বড় অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হবেন, তাদের চার্জ অনেক বেশি থাকে। এবং যদি ছোটখাটো কোনো চেম্বার অফ কমার্সের আন্ডারে যান বা অ্যাসোসিয়েশনে, সেখানে তাদের চার্জের পরিমাণ কম থাকে। তাহলে এখানে আপনার 10,000 টাকা হতে পারে। তাহলে সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন 30,000 টাকার মতো একটা আপনার লাইসেন্সিং কস্ট হতে পারে, বা আরো কম হতে পারে। ঠিক আছে? আচ্ছা, একটা অনেকে তো ধারণা বললো পেয়েছেন? যে আপনার 3 লাখ টাকার মতো লাগে, 5 লাখ টাকার মতো লাগে, 10 লাখের মতো লাগে, বাট প্রপার কত লাগে হুম। এটা আমি এখন পর্যন্ত বের করতে পার মানে এখন কারো কাছ এখন থেকে বিষয়টা হচ্ছে জানতে কি, পারতেছি না। অনেক বেশিও লাগে। হুম। এখন যদি আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল বলি, যে আমি বাংলাদেশে একজন বিজনেসম্যান, আমি ইউএসএ একজন ফরেন বায়ারের সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে বিজনেস করব, তখন আমার 10 লাখ টাকার উপরও লাগবে। যদি জয়েন্ট ভেঞ্চার, আমার বিজনেসের ধরনের উপর ডিপেন্ড করে। আপনি যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় আপনার, যেটাকে লিমিটেড কোম্পানি আমরা বলি, ওইটা হয়, তাহলে আপনার 2 লাখ টাকা লাগতে পারে, বা 1 লাখ টাকাও হতে পারে। এটা মূলধনের উপর, ক্যাপিটাল মূলধনের উপর ডিপেন্ড করে। আপনি যদি একজন পার্টনারশিপ বিজনেস হয় অথবা প্রোপাইটারশিপ, মানে এক মালিকানা, অলরেডি যেটা আপনি করতেছেন, এই ধরনের বিজনেস হয়, তাহলে 30,000 টাকার মতো হয়ে যাবে ম্যাক্সিমাম। তাও আমি বললাম আরো কমও লাগতে পারে। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? এখন যারা আপনাকে বলতেছে, হয়তো বা তারা আপনাকে ভয় দেখাচ্ছে। অনেকেই ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্সিং এর নিয়ে ভয়ে থাকে, লাইসেন্সিং এর আর ব্যাপারে একটু নলেজ না থাকার কারণে। একটা জিনিস হ্যাঁ, রিপিট করবেন, যে যদি প্রোপাইটারশিপ হয় তাহলে পরে এক্সপোর্ট করতে তার লাইসেন্সে কেমন খরচ হতে? সেম সেম
এক্সপোর্ট করতে আপনাকে এডিশনাল একটা, ওনাকে যেভাবে বললাম আইআরসি সার্টিফিকেট লাগবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে আপনাকে ইআরসি লাগবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেম কোস্ট। আর এগুলো অনলাইনে মানে করা যায় 1 সপ্তাহ 30,000 থেকে করে, 10 তাই তো? দিনে আপনি 30,000 না? 30,000 বলছেন না? প্লাস মাইনাস ধরে নেবেন। জি জি, জি, প্লাস মাইনাস ধরে 30 নেবেন। 30, 60 ঠিক হাজার। আছে। জি জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। না না আমার একটা না, 30-60 হাজার না। দুইটা মিলে 30,000। আপনি যদি উভয় উভয় করেন, ইম্পোর্টার হতে চান এবং এক্সপোর্টার হতে চান, ঠিক আছে। জি জি এটা জি আসলে বিষয়টা কি হচ্ছে, এটা আমাদের লাইসেন্সিং ক্লাসে পুরো স্লাইডটা নিয়ে কথা বলবো, তো তখন বুঝতে পারবেন। এখন জি দেখেন, যদি আপনি শুধু ইম্পোর্টার হন, আমি একটা আনুমানিক কষ্ট আপনাকে মুখে মুখে এখন বলে দিয়েছি, কিছুক্ষণ জি আগে জি বললাম যে ট্রেড লাইসেন্সের জন্য জি জি 5,000 টাকা, 30,000 টাকা আমি ধরে নিলাম। আপনি যদি এডিশনাল এক্সপোর্টার হতে চান, তাহলে আর 10,000 টাকা অ্যাড করতে হবে। বুঝছি, 40,000 অ্যাপ্রক্সিমেটলি। 40,000 টাকা, রাইট, জি জি জি, থ্যাংক অ্যাপ্রক্সিমেট, ইউ। ইয়েস। এখন যদি স্যার আপনি আমার যদি একটা ইম্পোর্টার বা কোয়েশ্চেন এক্সপোর্টার ছিল যেকোনো স্যার। একটা বাদ দিয়ে দেন, আরেকটা কম হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনের পার্টটা আমি দিব হ্যালো, একটু পরেই। আমার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি বলেন হ্যালো, প্লিজ। জি, জি আমি বলেন প্লিজ। যতটুকু জানি যে বড় বড় ইম্পোর্টারের কারণে আমাদের মতো ছোট ক্ষুদ্র যারা আমরা নিজের লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করতে চাই, তখন অনেক বাধা আসে। এটা তো হুম, পারা যায় না, মানে হাফ কন্টেনার যদি আমি আনতে চাই চায়না, সাপোজ চায়না থেকে হ্যাঁ, বা ইন্ডিয়া থেকে, তখন হুম, আনা যায় না। তার কারণ বড় ইম্পোর্টারদের মানে কারণে আমরা মালটা আনতে পারি না। এটা কিভাবে কি করবো? হ্যাঁ, একজ্যাক্ট, একজ্যাক্ট, রাইট, ঠিক বলেছেন। এটা হচ্ছে ম্যানুপুলেট করা। কিছু কিছু বিজনেস এবং কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলাকে বড় বড় কোম্পানিরা ম্যানুপুলেট করে রাখছে, যে তারা লিডিং করে, তারা তাদের বাদে অন্য কাউকে এন্ট্রি করতে দেয় না মার্কেটে। যেমন আপনি যদি চিনি বা সুগার নিয়ে যদি বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন না। বা ছোট বিজনেস বা যত বড়ই হোক, বাংলাদেশে বুঝলাম না, কয়েকটা আমি অর্গানাইজেশন সাধারণত একটা বেস্ট, ফেব্রিক নিয়ে চিন্তা ঠিক আছে, করছিলাম ইন্ডিয়া থেকে, চিনি বা রেডিমেড সোডা নিয়ে, স্লাইড। তারপর ওইটাও আমি আনতে পাইনি। ইন্ডিয়া থেকেও আমি আমদানি করতে পারি না, বলছে যে এটা মানে আমি আনতে গেলে আমার মানে আমি আনতে পারবো না। পরে আমি মালটা ওই 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 মানে ইন্ডিয়ার যে এক্সপোর্টার আছে তার কাছে দিয়ে আসতে করছি। আমাদের বাংলাদেশের ইম্পোর্টার এটারে করছে, আমাকে মানে কেরিং হিসাবে মানে চার্জ দিতেছে। ও আচ্ছা, কি সাপোজ কি ঠিক প্রোডাক্টটা কি সেম, বলেছেন? এই যেমন আপনার গার্মেন্টস আইটেম, যে রেডিমেড মানে গার্মেন্টস আইটেম বা থ্রি পিস আইটেম। হুম, যেমন না চায়নাতে এমন গেলাম, চায়না তো এমন- একই অবস্থা। জি, চায়নাতে তো দেখলাম যে আমাদের মতো ছোট ইয়েরা মানে যারা বাইরে আছি, যে আমরা মাল আনতে পারবো হুম, না। কারণ কেন, এখানেও একটা বিরাট সিন্ডিকেট। লাইসেন্স দিয়ে আমরা কি করবো না, তাহলে? হাজার হাজার লোক আনতেছে, দেখবেন বাংলাদেশের ছোট ছোট থেকে এখন বিজনেসম্যান, ইভেন যারা ছোট ছোট শোরুম দিয়ে রাখছে, তারাও কিন্তু কসমেটিক্স প্রোডাক্ট, বেবি খেলনা, বেবি আইটেমস গুলো তারা কিন্তু ফরেন কান্ট্রি থেকে নিয়ে আসতেছে। এই ধরনের কোনো এটা বিধিনিষেধ নেই যে পারবেন না এগুলা নিয়ে। এটা তো আমার মনে করি এগুলো যারা আমরা করতে পারবো না তারা কিভাবে আনবে? না, আমার আপনি লাইসেন্স পার্সিয়াল শিপমেন্ট নেবেন, পার্সিয়াল কন্টেনার নেবেন। এগুলোকে বলা এলসিএল, লেস কন্টেনার, ঠিক আছে। একটা হচ্ছে ফুল ফুল কন্টেনার আপনি রিজার্ভ নেবেন। সাপোজ আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, যেটা আপনার ফুল একটা কন্টেনারে কভার হয়ে গেল। আবার কিছু প্রোডাক্ট এমন রয়েছে যেগুলো আপনি ফুল কন্টেনার নিতে পারবেন না, সেটা আপনাকে এলসিএল এ নিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি লেস কন্টেনার, একটা কন্টেনার অর্ধেক নিলেন বা কেজি নিলেন, আপনার আপনার হয়তো বা 10 কেজি প্রোডাক্ট আপনি আনতে পারেন, 50 কেজি আনতে পারেন, 100 কেজি নিয়ে আসতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার, আপনি যত বেশি প্রোডাক্ট আনবেন আপনার চার্জটা তত কম হবে। এটা তো আমরা সবাই জানি। আমি যদি চিটাগং থেকে একটা ট্রাক রিজার্ভ করে নিয়ে আসি ঢাকায়, তাহলে আমার কস্ট পড়বে ধরেন 20,000 টাকা। আমি যদি 5 কেজি যদি নিয়ে আসি, তাহলে আমাকে পার্সেল একটা ট্রাক নিতে হবে, সেখানে ওই ট্রাকের মধ্যে অনেকের মাল থাকতে পারে, তখন আমার 5 কেজির জন্য একটু কষ্ট একটু বেশি হতে পারে, ওভাবেই। তাহলে কি তবে এ আমরা ধরনের মানে কোনো মানে বিধি নিষেধ নেই। যে আমি বলি ইন্ডিয়াতে যে সমস্যাটা আমি ফেস করছি, এটা কি চায়নায় হবে না? যে চায়নায় আমি মাল আমি নিজে আমদানি করতে পারবো তার থেকে? চায়নাতেও পারবেন, ইন্ডিয়াতেও হওয়ার কথা ছিল না, কি কারণে আপনি ফেস করলেন আমি সেটা বুঝতে পারছি না। যে এ ধরনের তো কোনো ফেস করা হতো আর বা আপনি তারা বলে যে এ, আপনি কোটি এ, কোটি টাকার মাল নেবেন কিনা, যে 20 লাখ 30 লাখ টাকার মালে তো আপনি আপনার এলসি আপনার হবে না, আপনি নিতে পারবেন না। এই মাল নিলে আপনার যেমন হলো আপনার এ- কাস্টমস আপনার এই করে দেবে। কথাটা এই কথাটা কে বলছে? ও আচ্ছা, আপনি কি লাইসেন্সিং ছাড়া নিতে চাচ্ছিলেন? হ্যাঁ, লাইসেন্স নিয়ে আমি মানে গেছি ওই দেশের ইম্পোর্টার সাথে কথা বলতে। হুম, বলছে যে এখানে বড় বড় হ্যাঁ, রাঘব বোয়াল আছে ইন্ডিয়া থেকে মাল নেওয়ার জন্য, এটা আপনার তাদের লাইসেন্স নিতে হবে। না না আপনার মাল নিয়ে গেলে না, কাস্টমসে এ আপনার অনেক ধরনের ডিস্টার্ব। হয়তোবা মিসগাইড করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে বা অন্য কোনো কারণ হতে পারে। এই কারণে আমাদেরকে এগুলো জানতে হবে। যে দেখেন, অনেকের অনেক অপরচুনিটি থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে মিসগাইড করে বা ভয় দেখিয়ে দেয়। এগুলোর কারণে কি কি হয়, দেখা যাচ্ছে যে বিজনেস অনেকে করে না, বা বিজনেসে অপরচুনিটি থাকা সত্ত্বেও অনেকে বিজনেসে নামে না,
বিভিন্ন ভয়ের কারণে। এই ধরনের কোনো লিমিটেশন নাই। আমি নিজেই ইন্ডিয়াতে গার্মেন্টস পাঠিয়েছি। ইন্ডিয়াতে আমি ইন্ডিয়া থেকে আনার গার্মেন্টস জন্য নিয়ে আনার নিয়ে জন্য যাচ্ছি। পাঠানো তো একটু ইজি, মানে হ্যাঁ, আনারাই আ- করি। না, কোনো কোনো ঝামেলা নেই, আপনি আনাতে পারবেন। এখানে সিএনএফ এজেন্ট আপনাকে ধরতে হবে, ভালো সিএনএফ এজেন্ট থাকবে, আপনার লাইসেন্সিং যদি ওকে থাকে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এগুলো আমরা ক্লাসে ধন্যবাদ। আলোচনা করবো। আরেকটা বিষয় আপনাদেরকে দেখি, আমার এই স্লাইডের লাস্টে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এন্ড কমার্শিয়াল জব ম্যানেজমেন্ট হাতে কলমে শিক্ষণ গাইড। এটা হচ্ছে আমি আপনাদেরকে আমার আপনারা ডাইন দিকে দেখতে পাচ্ছেন একটা বইয়ের কভার পেজটা। এই পিডিএফ বইটা আমি আপনাদেরকে ফ্রি দিব, যদিও এটা পেইড ভার্সন। আমি অনলাইনে এগুলো সেল করে থাকি। এই পেজটা আপনাদেরকে আমি ফ্রি দিব। এটা নমুনাটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এটা আমি কখন দেব ফ্রি আপনাদেরকে? যখন যাদেরকে দেখবো সবাইকে দেব না, যারা মনোযোগী থাকবে ক্লাসে দেখবো, অ্যাটেন্টিভ যারা, এবং আমাকে কোশ্চেন করতেছে, যারা বুঝতেছে, যারা কোর্স করতে আগ্রহী, তাদেরকে দিব। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি বইটা ওপেন করতেছি। বইটা হয়তো বা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আমি করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেবি এই বইটা, দেখতে আমার পাচ্ছি। হ্যান্ডবুক আর কি। হ্যাঁ, এই হ্যান্ডবুকটা আপনাদেরকে প্রোভাইড করব। এটা 151 পেজের। এখানে ছোট ছোট বিষয়গুলা খুব ক্লিয়ারলি বাংলা ভাষায় এখানে লেখা, যে আপনারা আম, পড়লে অনেক কিছু, অনেক বিষয়গুলো, কিভাবে মার্কেট রিসার্চ করবেন, কিভাবে আপনারা প্রোডাক্ট গুলো খুঁজে বের করবেন, লাইসেন্সিং এর ব্যাপারে কি কি লাইসেন্স লাগবে, লাইসেন্স আরজেসি কি, আরজেসি তে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আইআরসি কি, বিভিন্ন বিষয়গুলো এখানে আমাদের এই বইতে আমরা আহ, উল্লেখ করেছি। এগুলো আপনাদেরকে কোর্স কমপ্লিট করার পর আপনাদেরকে দেব। হ্যাঁ, দেখেন লাইসেন্সিং এর ব্যাপারে আমাদের দেওয়া আছে কি কি লাইসেন্স লাগবে, লাইসেন্সের নেম ক্লিয়ারেন্স, আরজিসি তে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এগুলা বিষয়গুলা আপনারা আশা করি স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্টলি। কেন কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে প্রসিডিউর গুলো কি, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট লিংক দেওয়া আছে, মেমোরেন্ডাম অফ আর্টিকেল কি, এগুলা বিষয়ে আমাদের বিষয়গুলা সবকিছু ক্লিয়ার ধারণা। তো এই হচ্ছে আমার পিডিএফ বই। এটা 8টা ক্লাস যারা রেগুলারলি করবে তাদেরকে আমি দিব, যাদেরকে দেখবো অ্যাটেন্টিভ, মানে যারা আগ্রহের সাথে শিখার আগ্রহ রয়েছে তাদেরকে এটা প্রোভাইড করব, কারণ এটা আমি নিজে থেকে আপনাদেরকে প্রোভাইড করতেছি। ঠিক আছে? জি স্যার, একটা বিষয় হচ্ছে স্যার, ওই যে যেটা বললেন যে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের 30,000 টাকার মতো লাগতে পারে, এবং যে সকল ডকুমেন্ট হুম, গুলা লাগবে এগুলা কি হ্যাঁ। লাইফ টাইম ইউজ করতে পারবো নাকি বছর পর পর রিনিউ করতে হবে? না, এগুলো আপনাকে রিনিউ করতে হবে। ট্রেড লাইসেন্স রিনিউ করতে হবে, আইআরসি রিনিউ করতে হবে, ইআরসি রিনিউ করতে হবে, মেম্বারশিপ রিনিউ করতে হবে। মানে এক কথায় অল ডকুমেন্টস গুলো আপনাকে রিনিউ করতে হবে। আচ্ছা, সে রিনিউ করার এটা মানে কতদিন পর পর করতে হয়? এক আর বছর পর পর। রিনিউ এই বছরের রিনিউ জুলাই, করতেও কি জুলাই সেম? জুলাই থেকে এর মেয়াদ শুরু হয় লাইসেন্স গুলোর। রিনিউ করতে কি মানে সেম খরচ হয় 30,000-এর মতো? রিনিউতে একটু কিছুটা কম হবে, আপনি +- 5% ধরে নিতে পারেন, প্রায় সেমই বলতে গেলে। যেমন ট্রেড লাইসেন্স আপনার চার্জ হচ্ছে 5,000 টাকা, রিনিউর ক্ষেত্রে 3,000 টাকা লাগতে পারে বা 4,000 টাকা লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ফুল অ্যামাউন্টটাও লাগে। ঠিক আছে? জি জি, ঠিক আছে। এখন হ্যাঁ, আসলে আমি যেটা বুঝতে সত্যি ভাবছিলাম যে অনেকে যেটা বলছে যে 5 লাখ লাগে, 10 লাখ লাগে, 15 লাখ লাগে। না তো না না আমার না, তখন ওইটা সবার জন্য, তখন সবার ক্ষেত্রে না। কোর্স করার ইচ্ছেই ছিল না, যে আসলে আমি এত টাকা তো ইনভেস্ট করতে পারবো না, তো সেক্ষেত্রে আমি কোর্স হ্যাঁ, করবো রাইট। কি জন্য? এখন যেহেতু জি আপনি জি। স্যার বলছেন যে না, এটা 30,000-এর ভিতর কভার করা যাবে, নিজেই চায়না থেকে হ্যাঁ হ্যাঁ। কন্টেনারে হোক, এয়ারে হোক, মানে থার্ড হুম, পার্টি এজেন্সি ছাড়াই আনতে পারবো, জি সেক্ষেত্রে করার ইচ্ছা আছে এখন। জি, এটা ধন্যবাদ। স্যার, আচ্ছা আচ্ছা। আপনি কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। তো আচ্ছা। আর যাদের যাদের কোশ্চেন থাকবে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আর রাসেল ভাই, আপনি কি আছেন?
জি ভাই, আমি আছি। ভর্তি সংক্রান্ত কোনো কিছু বিষয়ে জানার থাকলে আপনি আমাকে বলতে পারেন, হুম, যে কেউ। হ্যাঁ, জি মিস অনেকে তানিয়া, এখানে আপনি আছেন কি যারা। শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি স্যার। জি তানিয়া, জি আপনি জি কি ভাইয়া শুনতে আমি পাচ্ছেন? আপনাকে ভর্তি শুনতে সংক্রান্ত পাচ্ছি। বিষয়ে একবার একটু জি বলে জি। দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি ভালো আছেন? সবাই কি আমাকে শুনতে জি পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি জি, আমরা ভালো আছি। জি ম্যাডাম, জি শুনতে জি পাচ্ছি স্যার। আপনাকে। জি জি স্যার। স্যার সবার ক্লাসটি কেমন লাগলো আমাদের ইরফান স্যারের? খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ছিল, উনি যথেষ্ট পরিমাণ আচ্ছা আচ্ছা আম, স্যার। আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা আচ্ছা স্যার, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো এটা তো একটা মানে ধরতে গেলে একটা ডেমো ক্লাস ছিল। আরো বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন স্যার, যারা আমাদের সাথে পার্টিসিপেট রয়েছেন, যারা অলরেডি পেমেন্ট করেছেন আমাদের সাথে, তারা গ্রুপে অলরেডি পেয়ে যাবেন এই পিডিএফটি। আর স্যার যারা এখনো পার্টিসিপেট করেননি, এখনো আমাদের সাথে যারা অ্যাড হননি, তারা দয়া করে রেজিস্ট্রেশন ফর্মটি দেওয়া হয়েছে, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। অথবা স্যার আমি আপনাদেরকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করেছিলাম, যে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে ডকুমেন্টস দেওয়া হয়েছিল, সেখানে আপনারা চাইলে কনফার্ম করতে পারবেন কন্টাক্ট করে। আশা করি স্যার আপনারা বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছি। আপনি একটু অফলাইন এবং অনলাইন সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে দিন আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু অনলাইন আর অফলাইনটা সম্পর্কে বলে দিচ্ছি। আমাদের অনলাইন ক্লাস হয় জুম অ্যাপের মাধ্যমে। যেমনটি এখন করছেন, রাত 8টা থেকে রাত 9টা থেকে ক্লাসটি হবে, যেহেতু স্যার নামাজের একটা শিডিউল রয়েছে। তো অনেক পার্টিসিপেন্টরাই বলেছে যে আসলে নামাজের কারণে তো একটু দেরি করে শুরু করলেই বেটার হয়। সেক্ষেত্রে আমরা 9টা থেকে শুরু করব, 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আর স্যার সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, টোটাল ক্লাস হবে 8টি। 1 মাস ব্যাপী এই কোর্সটি চলবে। এটা দেখি। আর স্যার আমাদের অফলাইনের, জি স্যার, আমাদের অফলাইনের ক্ষেত্রে হচ্ছে স্যার শুক্র শনি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা লং সেশন হবে। আবার পরবর্তী শুক্র শনি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা সেশন হবে। টোটাল স্যার 4টি ক্লাস পাবেন। 2 সপ্তাহের মধ্যে কোর্সটি কমপ্লিট হবে। সেক্ষেত্রে অনলাইনের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আর অফলাইনে হচ্ছে 2900 টাকা। যারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন আপনাদের সুবিধা মতো, যার যে মানে আপনারা যারা ঢাকার বাইরে আছেন অথবা যারা ঢাকা থাকেন, যারা এসে কোর্সটি করতে পারবেন প্র্যাকটিক্যাল সেশনে, তারা কাইন্ডলি স্যার অফিসে এসে ভিজিট করেও কনফার্ম করতে পারবেন। এছাড়া অফিসে আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া হয়েছে, এখানে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, তানিয়া ম্যাম, আমি কিছু বলি, হ্যাঁ, সবার উদ্দেশ্যে আপনারা একটু শুনবেন। একটা বিষয় আমি অলরেডি সবসময় বিলিভ করি যে, জি 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 স্যার বলুন। জি, লোকেশনটা একটু বলে দিন কাইন্ডলি। লোকেশনটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পশ্চিম সাইডে। আচ্ছা আচ্ছা, লোকেশনটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পশ্চিম সাইডে প্রিন্স রেস্তোরাঁ 4 তলায়। ঠিক আছে। আমি যেটা আপনাদেরকে বলতে আপনারা কি চাচ্ছিলাম যে শুনতে পেরেছেন? পার্সোনালি আমি যেটা বিলিভ করি, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। আমি যেটা বিলিভ করি, জ্ঞান কখনো খরচ নয়, এটা একটি কিন্তু বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। একটি ভালো বই, একটি ভালো প্রশিক্ষণ বা একটি নতুন দক্ষতা, এগুলো এমন সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা আজীবন কিন্তু আপনার কাছেই থেকে যাবে, অল টাইম। এই কারণে নিজেকে ডেভেলপ করা, নিজেকে ডেভেলপ করাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। যে নিজে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে নিজেকে ডেভেলপ করা। যদি আমি নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে না চলি, তাহলে কিন্তু আমি পিছনে পড়ে যাব, আমি আপ টু ডেট থাকতে পারবো না। আজ হয়তো আপনি একজন ছাত্র, আগামীকাল আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। হয়তো আপনি একটি কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার হবেন। হয়তো আপনি নিজেই ইম্পোর্ট করবেন, হয়তো বা আপনি এক্সপোর্ট করবেন। হয়তো আপনি একটি বাইং হাউস পরিচালনা করবেন। কিন্তু যেখানে যান না কেন, সঠিক জ্ঞান সবসময় আপনার সঙ্গে থাকবে। আরেকটি বিষয় মনে রাখবেন, বর্তমান সময়ে চাকরির বাজারের শুধু ডিগ্রি যথেষ্ট নয়। আপনার যদি একাডেমিক ডিগ্রি থাকলো এটা কিন্তু যথেষ্ট নয়। প্রতিষ্ঠানগুলো এখন এমন মানুষ খোঁজে যারা কাজ জানে, যাদের বাস্তব কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আন্তর্জাতিক বাইরের সাথে যোগাযোগ করতে পারে, যারা ইম্পোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশন বুঝে, এলসি বুঝে, কমার্শিয়াল ডকুমেন্টেশন বুঝে। এগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন সেক্টরে, আপনি যে যে সেক্টরে যে কোর্সটা করতে যাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্টের, এটা শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড না। আপনি বিভিন্ন বিষয়গুলো এখানে, কাস্টমস ডিউটি, ট্যাক্স ক্যালকুলেশন, এখানে একটা বিজনেস কিভাবে দাঁড় করানো যায়, একটা যেমন যে বললেন লাইসেন্সিং এর ব্যাপারে অনেকের ধারণা ক্লিয়ার থাকে না, লক্ষ লক্ষ টাকা লাগতেছে লাইসেন্সিং এ, মানুষকে ভয় দেখিয়ে। অনেককে আবার এমন ভয় দেখানো হয় যে কাস্টমস প্রসিডিউর এত কঠিন, এত ঝামেলা, ইম্পোর্ট করার তো এটা মানে ইম্পসিবল, এটা করা যাবে না, এই বিজনেস করা যাবে না। এইগুলার নলেজ না থাকার কারণে অনেকেই পিছিয়ে পড়ি আমরা। এ কারণে নিজেকে ডেভেলপ করার মাধ্যমে আমরা এই নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে পারি।
আমি আপনাদের একটি অনুরোধ করব, এই কোর্সটি শুধুমাত্র একটি সার্টিফিকেট কোর্স হিসেবে আপনারা গ্রহণ করবেন না, এটিকে আপনারা ভবিষ্যৎ কেরিয়ার ও ব্যবসার জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে দেখুন। এই 1 মাস যদি মনোযোগ দিয়ে শিখেন, নিয়মিত ক্লাস করেন, প্রশ্ন করেন, অনুশীলন করেন, তাহলে কোর্স শেষে আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স বৃদ্ধি পাবে, এটাই আমি আশা করি। যারা এখনো ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন নাই, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলতে চাই, সিদ্ধান্ত অবশ্যই আপনার। আমি কাউকে জোর করে ভর্তি হতে বলবো না। তবে একটি বিষয় চিন্তা করে দেখবেন, আপনি যদি আগামী 1 মাস নতুন কিছু না শেখেন, তাহলে 1 মাস পরে আপনি আজ যেখানে আছেন সেখানেই থাকবেন। কিন্তু যদি 1 মাস আপনি একটি নতুন দক্ষতা অর্জনের জন্য সময় দেন, তাহলে 1 মাস পর আপনার জ্ঞানের পরিধি, আত্মবিশ্বাস, কনফিডেন্স, পেশাগত সক্ষমতা সবাই আজকের চেয়ে অনেক বেশি হবে। আমি কোনো অবাস্তব কথা আপনাদেরকে বলতে চাই না। আমি বলছি না যে এই কোর্স শেষ করলেই সবাই সফল ইম্পোর্টার হয়ে যাবেন অথবা সবাই চাকরি পেয়ে যাবেন। কারণ সফলতা নির্ভর করে আপনার পরিশ্রম, আপনার প্র্যাকটিসের উপর, আপনার সততা, ধারাবাহিকতার উপর। কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিতে পারি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই 1 মাসে আপনাদের আন্তরিক ও আন্তর্জাতিক বাণিজ্যের এমন একটি বাস্তবভিত্তিক জ্ঞান দিতে পারি যা আপনার ব্যবসা, চাকরি, ভবিষ্যৎ ক্যারিয়ার দীর্ঘদিন কাজে লাগতে পারে। সঠিক সময় সঠিক জ্ঞান অর্জন করা ভবিষ্যতের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। আপনারা যদি মনে করেন এই কোর্সটি আপনাদের লক্ষ্য, ব্যবসা বা ক্যারিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমি আন্তরিকভাবে আপনাদের আমাদের সঙ্গে এই 1 মাসের শেখার যাত্রা যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিখব, বাস্তব উদাহরণ বিশ্লেষণ করব, বাস্তব ডকুমেন্টস নিয়ে আমরা দেখব, আন্তর্জাতিকভাবে বিজনেসগুলো কিভাবে সহজে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামী ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি জি কোশ্চেন বলেন করি না প্লিজ। এর মধ্যে। আমি যদি ভর্তি হই, জি যদি আমি আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, আমি ঢাকাতে প্রতি সপ্তাহে যাই শুক্র শনি অন্য একটা কোর্সের জন্য। আমি যদি কোনো হ্যাঁ, কারণে কোর্সের একটা ক্লাস মিস হয়ে যায়, এটা কি পরবর্তীতে আবার এটা মেকআপ ক্লাস দেওয়া যাবে? হ্যাঁ, পরবর্তীতে আপনি যে অন্য ব্যাচের সাথে ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমার তো আসলে ওই যে ইম্পোর্ট যে লাইসেন্স আইআরসি এগুলা যদি আমি টাকা পেমেন্ট করি, আমাকে মানে টাকার বিনিময়ে হইলেও কি আপনাদের প্রতিষ্ঠান থেকে ওই ইম্পোর্ট লাইসেন্সের জন্য কোনো সার্ভিস বা কোনো সাপোর্ট দেওয়া যায় কিনা, বা এরকম সার্ভিস আছে কিনা? আহ, এই ধরনের লাইসেন্সিং কোনো ইয়ে করা হয় না। আপাতত ফ্লাশ আইডি থেকে এ ধরনের কোনো সার্ভিস স্টার্ট করে নাই। তবে আমি রাসেল ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি এ ধরনের কোনো অপরচুনিটি স্টার্ট করতে পারেন। রাসেল ভাই, আপনি শুনতেছেন? আর জি জি আমার আমি শুনতে স্টুডেন্টদের ক্ষেত্রে পাচ্ছি। আমি বলতেছি, হ্যাঁ, আপনি ফিউচারের জন্য এই ধরনের অপরচুনিটি রাখতে পারেন। যাদের লাইসেন্সিং এর প্রয়োজন আছে আমরা এগুলা করে দিতে পারি। আর আপনার ক্ষেত্রে আপনি যেহেতু এখন কোশ্চেন করছেন, আপনি যদি আইআরসি করতে চান, আমার যে সাপোর্ট গুলো লাগে আমি আমার পার্সোনাল জি। হোয়াটসঅ্যাপ নাম্বার সকল স্টুডেন্টদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে এখানে জিজ্ঞেস করবেন কিভাবে করতে হয়, আমি আপনাদেরকে পুরোপুরি হেল্প করব। কারো ইরফান কোনো স্যার, হেল্প আপনি লাগবে না, একটা আপনি। গিফট করতে জি, চেয়েছিলেন আজকের যারা আমাদের এখানে জয়েন করেছে, আপনি একটা পিডিএফ গিফট হ্যাঁ, করতে চেয়েছিলেন আর কি, সেই জি, বিষয়ে যদি আমি একটু বলছি অবগত ওনাদেরকে, করতেন। বলছি আমি আমি এটা বলছি অলরেডি ওনাদেরকে। এই বইটা দিব। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, চেঞ্জ করেছি। জি না বস, আপনার স্লাইডটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু। মানে একটা বই দেখাইছিলাম তখন, একটা জি জি, এটা 135। আমি অনেক দেখিয়েছি, মানসম্পন্ন একটি বই ভাইয়া, হ্যাঁ। জি। আমি দেখিয়েছি ওনাদেরকে। বইটা আমি দিব কোর্স কমপ্লিট করার পরে দিব, হ্যাঁ। তবে যারা মানে আহ, মনোযোগ সহকারে কোর্সগুলো করবে তাদের জন্য এটা, এই বইটা দিব, হ্যাঁ। ভাইয়া, অ্যাডমিশন হুম। লিঙ্কটা একটু দিবেন প্লিজ। জি ভাইয়া, আমরা তো রেজিস্ট্রেশন রাসেল ভাই, ফর্মটি আপনি চ্যাট কাইন্ডলি। বক্সটি একটু চেক আউট করবেন, চ্যাট বক্স। চ্যাট আমি বক্সে আমরা রেজিস্ট্রেশন লিংকটি আমি তো দিয়েছি। মেসেজ অথবা পাইতেছি যদি না তো। আপনি ফর্মটি ফিল আপ করতে না পারেন, চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদেরকে শেয়ার করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। জি জি, বিকজ আসসালামু আলাইকুম। ক্লাসটি যদি ইন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর লিঙ্কটি পাবেন না, একটু লিঙ্কটি কপি করে রাখবেন, চ্যাট বক্সে দেওয়া হ্যালো। লিঙ্ক। জি, শুনতে পাচ্ছি, বলেন হ্যালো। প্লিজ। জি। হ্যাঁ, 1 মাসের মধ্যে যদি কেউ কোর্সটা যদি আয়ত্ত করতে না পারে, তাহলে কি সে এরপরও আবার এই কোর্সটি করতে পারবে সেম ফিস দিয়েই, নাকি নতুন করে আবার ফিস দিয়ে আবার স্যার আমি কি একটু ইন্টারাপ্ট করতে করব? হবে? মূলত হচ্ছে আপনার হ্যাঁ, একবার রাসেল ভাই, আপনি ভর্তি রিপ্লাই হওয়া দেন। মানে হচ্ছে আপনি আমাদের লাইফ টাইম মেম্বার। আপনি যদি না শিখতে পারেন, 10 বারও যদি চান, আমরা আপনাকে সে সুযোগ দেবো, কোনো আমরা পেমেন্ট নিব না। বুঝতে পেরেছেন স্যার?
আমরা ঠিক এভাবেই কাজ করি। আমাদের একটি কনসালটেন্সি গ্রুপ আছে, যেটাকে আমরা সিক্রেট গ্রুপ বলি। আমাদের যারা মেম্বার তাদেরকে আমরা সব ধরনের, যারা আমাদের পার্টিসিপেন্ট আছে মেল ফিমেল যেখানে, এবং আমাদের কনসালটেন্টরা আছেন, ইম্পোর্ট এক্সপোর্টাররা আছেন, তারা সবাই হচ্ছে সেই গ্রুপটার সাথে সংযুক্ত আছে। আপনাদের যে কোনো সমস্যা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জি কি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোশ্চেন আছে? তানিয়া আপু, আপনি একটু দেখে নেন, কারো যদি জি কোশ্চেন আমার থাকে কোনো আমার কিছু একটা জানার কোয়েশ্চেন থাকে আছে তাহলে আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটু শুনতে চাচ্ছি। স্যার, আপনাদের যদি কারো কোনো মানে ইনফরমেশন, আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে স্যার চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন। এখানে রেজিস্ট্রেশন একটি ফর্ম দেওয়া হয়েছে। এছাড়াও স্যার আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নিব। জি প্রত্যেকটা আচ্ছা ক্লাসের তাহলে কি পিডিএফ ফাইল দেয়া হবে? জি হ্যাঁ জি হ্যাঁ স্যার, আপনারা যারা পেমেন্ট করেছেন, যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, তাদেরকে গ্রুপে আমি একটা গ্রুপে অ্যাড করিয়েছি। তো ওই গ্রুপে আমি আপনাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, আজকে রেকর্ডেড ভিডিও, এছাড়াও পরবর্তীতে যে ক্লাসগুলো অফলাইনে হবে ক্লাস সকল শুরু হলে কিছুরই পিডিএফ ক্লাস ফাইল কি দিয়ে দেওয়া হবে। শুক্রবারে শুরু হবে? অফলাইনে ক্লাস জি জি স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জি অফলাইনের ক্ষেত্রে অবশ্যই। হচ্ছে শুক্রবার থেকে আমাদের ক্লাসটি শুরু হবে। নেক্সট মানে 10 তারিখ থেকে আমাদের অফলাইনে ব্যাচটি শুরু হতে যাচ্ছে। আপনি চাইলে অফিসে এসে ভিজিট করে দেন আপনার সিটটি কনফার্ম করতে পারবেন। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি করেন প্লিজ। স্যার আমরা যখন আমরা যখন ইনপুট করব, এই মূল্য পরিশোধটা কিভাবে করবো স্যার? এটা কি নগদ টাকা দেন তো হয়, না বাংলাদেশে প্রবেশ করার পর মাল খালাস করার পর এই মূল্যটা পরিশোধ করতে হয় বায়ারকে? এটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড গুলা শিখতে হয় আমাদেরকে, যে কি কি মেথড রয়েছে, যে সেই মেথডের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে হয়। যেমন আমি আপনাকে একটা গল্প বললাম, রিয়াজউদ্দিনের, উনি $5,000 অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন, উনি ক্ষতির সম্মুখীন হলেন। এ কারণে আমাদেরকে পেমেন্ট মেথডটা জানা অত্যন্ত জরুরি। পেমেন্ট মেথড হচ্ছে যে আপনাকে কিভাবে সেফটি দিবে, যে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, সে তার পেমেন্ট গুলো এটা ব্যাংকিং এর মাধ্যমে হবে, এলসির মাধ্যমে হতে পারে, ক্যাশ ইন অ্যাডভান্স হতে পারে, ওপেন অ্যাকাউন্ট হতে পারে, বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে। আমি সেই পেমেন্ট মেথড গুলো নিয়ে আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। মানে আমি জি কি স্যার খাদ্য আমি স্যার একটা প্রশ্ন করতাম। মানে হ্যাঁ জি অবশ্যই। স্যার ওই যে যারা মনে করেন নতুন স্টুডেন্ট, এরা এই যে প্রোডাক্ট হ্যাঁ সোর্সিং যে ক্লাসটা আছে, এইখানে আসলে হ্যাঁ কিভাবে শেখানো হবে? মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এখানে কি বাংলাদেশে মনে করেন আমরা কোন কোন প্রোডাক্ট গুলো বাইরে এক্সপোর্ট করতে পারি, যেগুলো ডিমান্ড আছে বাইরে, এবং বাইরের কোন কোন হুম, প্রোডাক্ট আমাদের দেশে ডিমান্ডেবল আছে, যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ড, হ্যাঁ এবং কোন কোন দেশ থেকে আমরা হুম। এগুলো সোর্সিং করতে পারি, এগুলো কি বিস্তারিত শেখানো হবে? হ্যাঁ, এগুলা আমি আপনাদেরকে ক্লাসেই দেখাই দিব, যে আপনি নিজেই নিজের পণ্য গবেষণা করবেন, যে কিভাবে করবেন, কি কি সোর্স রয়েছে, সেই সোর্স গুলোর মাধ্যমে আপনি নিজেই যাচাই বাছাই করে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে চিংড়ি, সাপোজ আমি উদাহরণ ধরলাম, চিংড়ি এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, কোন কোন কান্ট্রিতে যাচ্ছে, কোন কান্ট্রিতে কত ডলারে যাচ্ছে। সেভাবে আগে আপনাকে কান্ট্রি আইডেন্টিফাই করতে হবে, যে আপনি কাঁকড়া এক্সপোর্ট করবেন, আপনি কি সৌদি আরবে কাঁকড়া এক্সপোর্ট করবেন, ওখানে বেশি ভালো মার্কেট, নাকি চায়নাতে বেশি ভালো মার্কেট, নাকি থাইল্যান্ডে বেশি ভালো মার্কেট। আগে কান্ট্রি নির্বাচন করতে হয়, কান্ট্রি নির্বাচন করার পর আমাকে ওই কান্ট্রির টার্গেট বায়ারদেরকে খুঁজতে হয়। তো ওইভাবে আমরা আপনাদেরকে দেখাই দেব কিভাবে প্রোডাক্ট গুলোকে খুঁজে বের করবেন, আপনার স্পেসিফিক প্রোডাক্টটা কোন কান্ট্রির জন্য বেস্ট, এবং কোন কান্ট্রি থেকে আপনি কোন প্রোডাক্টটা বাংলাদেশের জন্য বেস্ট, এগুলো আমরা ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। আর যে দুটো এক্সাম্পল দিলেন স্যার, খুব খুশি হলাম, কারণ আমার বাড়ি আছে খুলনা সাতক্ষীরার মাঝামাঝি। And আমাদের আচ্ছা খুলনার হলো আপনার হোয়াইট চিংড়ি বলে চিংড়ি, আর আমাদের হ্যাঁ হ্যাঁ সাতক্ষীরা শ্যামনগর থেকে হলো বাংলাদেশের সবচেয়ে জি বেশি কাঁকড়া বাইরে এক্সপোর্ট হয়। এক্সপোর্ট হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। আর কারো স্যার কিছু একটা প্রশ্ন ছিল। জানার থাকলে জি বলেন আহ, প্লিজ। জি যে হচ্ছে এরকম কোনো সাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা বের করতে পারবো যে ফর এক্সাম্পল
থাইল্যান্ড থেকে হচ্ছে কি ধরনের প্রোডাক্ট বাংলাদেশে ঢুকে বা ঢুকতেছে। তো আমি থাইল্যান্ডের সাথে ব্যবসা হ্যাঁ করতে যাচ্ছি। সো ওটা দিয়ে এইচএস হ্যাঁ কোড দিয়ে বা কোনো সাইট আছে যেখান থেকে বুঝতে পারবো যে এখন কারেন্টলি মার্কেট রিসার্চের জন্য থাইল্যান্ড থেকে কি কি প্রোডাক্ট বাংলাদেশে হচ্ছে হ্যাঁ ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ 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 এটা হচ্ছে কাস্টমস ডেটা। প্রতিটি ট্রানজেকশন যে ট্রানজেকশন গুলো হচ্ছে প্রতিনিয়ত সেগুলোর কিন্তু রেকর্ড কাস্টমসে থাকে। বাংলাদেশে কি কি প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে, কারা ইম্পোর্ট করতেছে, কত রেটে ইম্পোর্ট করতেছে, এই ডেটাগুলো কিন্তু কাস্টমসে থাকে। আবার বাংলাদেশ থেকে কারা এক্সপোর্ট করতেছে, কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতেছে, কাদের কাছে এক্সপোর্ট করতেছে, সেই ডেটাগুলো কিন্তু কাস্টমসের কাছে থাকে। তো সেই ডেটাগুলো কি হয়, অনেক ক্ষেত্রে এই ডেটাগুলো কিন্তু ওপেন না, সবার জন্য অ্যালাউয়েবল না, কিন্তু কিছু সিস্টেম রয়েছে সেইগুলোর মাধ্যমে কিন্তু এই ডেটাগুলো কালেকশন করা যায়। এগুলো আমরা ক্লাসে আলোচনা করব বিস্তারিত। যেমন ভ্যালুয়েশন স্যার রিপোর্ট আপনারা রয়েছে, এখনো ভ্যালুয়েশন যারা রিপোর্টের রেজিস্ট্রেশন মাধ্যমে ফর্মটি ফিল আপ আর করেননি একটু স্যার কুইকলি আরেকটা কথা রেজিস্ট্রেশন স্যার। ফর্মটি ফিল আপ আমার করবেন। আমার একটা প্রশ্ন আছে। স্যার হ্যাঁ ওই যে বলবো? আহ, জি জি জি, আপনি স্যার বলেন, ওই যে আপনি বলেন, পরে আমি চিংড়ি বলবো। আর কাঁকড়ার কথা বললেন স্যার, এগুলো যদি আমি হ্যাঁ বাইরে এক্সপোর্ট করতে চাই তাহলে এ তো স্যার প্রসেস আছে, মানে কেমনে ওটা পাঠাবো, মানে প্যাকেজিংটা কিভাবে হ্যাঁ হবে, যে প্রপার প্যাকেজিং ওয়েতে প্রসেস রয়েছে। প্যাকেজিংটা করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাতে করলে মনে করেন আমার ক্ষতি হবে না, মাছটা নষ্ট হবে না, এই প্রসেসটা স্যার আমরা কোথা থেকে শিখতে পারবো? আচ্ছা, এটা কোথায় থেকে শিখতে পারবেন এটা কি দেখাই দিব, কিন্তু এটা আমাদের পার্ট না, ঠিক আছে? প্যাকেজিংটা আপনাকে আচ্ছা। বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাকে শিখতে হবে। আমরা আপনাদেরকে ইয়ে দিতে পারি যে আপনারা কোথায় শিখতে পারবেন, যে আচ্ছা স্যার, এটা ইরফান ইনফরমেশন স্যার দিতে আমার দিতে পারি। প্রশ্ন ছিল, জি হ্যাঁ জি অবশ্যই জি বলেন। জি জি ওই আপনি চায়না থেকে বা ইন্ডিয়া থেকে যেসব ইম্পোর্ট আমরা করব, তো আমরা কোন কোন সাইট আসলে ব্যবহার করব, আমাদের কোন কোন সাইট থেকে আপনি শিখাবেন, মানে কোন কোন সাইট থেকে আমরা ইম্পোর্টার বা এক্সপোর্টারদেরকে খুঁজবো? আচ্ছা, সাইড হচ্ছে প্রথমে আপনার বিটুবি প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। বিটুবি প্ল্যাটফর্মের মধ্যে আলিবাবা হচ্ছে EC211688.com। এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিব। টুলসটা, প্রতিটা টুলস নিয়ে আপনাদেরকে দেখানো হবে না যে এইভাবে আপনি, কিন্তু এগুলার কি কি সেফটি মেথড রয়েছে, আলিবাবার মাধ্যমে আপনি একজন সাপ্লায়ার খুঁজলেন, কিভাবে নিরাপদে আপনি ট্রেড করতে পারেন, কিভাবে আপনি প্রতারিত না হন, কিভাবে আপনি স্ক্যামারকে আইডেন্টিফাই করতে পারেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আলিবাবা হতে পারে, তারপর আলিবাবা ছাড়া আপনার আহ, কারণ একজন সাপ্লায়ারকে খোঁজা বা একজন বায়ারকে খোঁজা শুধুমাত্র বিটুবি প্ল্যাটফর্ম না, আপনি বিভিন্ন এক্সিবিশন রয়েছে, বিভিন্ন ট্রেড ফেয়ার হয়ে থাকে, বা বিভিন্ন আরো কিছু ইন্টারন্যাশনাল টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি যে একজন বায়ারকে, একজন সাপ্লায়ারকে। এবং আরো কিছু ইনস্ট্রুমেন্টস রয়েছে, টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা যে বায়ার সাপ্লায়ারকে খুঁজে বের করব তারা ফেক কিনা রিয়েল কিনা সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তারপর বাংলাদেশে কারা ইম্পোর্ট করতেছে, কারা বিজনেস করতেছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে সেই ডেটাগুলো আমরা দেখাবো যে আপনারা আপনারা খুঁজে বের করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। যে কিন্তু এটা করতে হবে আপনাকে, আমি দেখাবো ডেটাগুলো, দেখাবো কিভাবে জি জি, করবেন, আপনি কিন্তু ওয়েটা এটা আমাদেরকে দেখা দিলে আপনাদের উপর আমরা করতে হবে। জিনিসটা হ্যাঁ আমাদের মতো রাইট, আমরা কাজ করবো আর কি। জি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আর কারো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তার মানে আর যদি কোশ্চেন না থাকে, আমার আমার একটা হ্যাঁ প্রশ্ন ছিল, আমি কিছুটা উত্তর পেয়েছি। সেটা হচ্ছে আমি হ্যাঁ এক্সপোর্ট করতে চাই মূলত, কিন্তু জি কোন দেশে এক্সপোর্ট করব সেটাও আমি জানি, কোন হুম কোম্পানিতে করব সেটাও জানি, কিন্তু কোম্পানির রিয়েল পার্সন, রিয়েল কন্টাক্ট, তার হুম অ্যাটেনশন সিক করা, এই সমস্ত হ্যাঁ। বিষয়গুলো আপনার কন্টেন্টের ভিতর পাবো কিনা আমরা ক্লাসের ভিতরে? আচ্ছা দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন বায়ার খুঁজে বের করা। আমি যদি বাংলাদেশে একটা প্রোডাক্টকে বিক্রয় করি, তাহলে কিন্তু ফেসবুকে দেখবেন অনেক বায়ার। ফেসবুকে আপনি যদি একটা মার্কেটিং করেন দেখবেন 500টা মেসেজ আসছে, 500 মেসেজ আসছে, কিন্তু পণ্য ক্রয় করতেছে কয়জন, 2 জন 3 জন। তাহলে জি আপনাকে বায়ারটা খোঁজা কিন্তু ডিফিকাল্ট। বায়ার খোঁজার প্রসেসটা আমরা দেখাই দেবো যে কিভাবে আপনি বায়ার খুঁজে নেবেন। তারপর আপনাকে কি হচ্ছে, বায়ারের কাছে আপনাকে নেগোশিয়েট করতে হবে, স্যাম্পল পাঠাতে হবে। এটা হচ্ছে পরবর্তী স্টেপগুলো আপনাকে করতে হবে। আপনি যদি 10 জনের কাছে আপনি স্যাম্পল পাঠান, একজনের কাছে অর্ডার পেতে পারেন। জি, মানে আপনারা বিষয়টা বেসিক ধারণা দিয়ে বুঝতে দেবেন পেরেছেন? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ধারণা দিয়ে দেবো যে আপনি কোথায় কোথায় থেকে বায়ার গুলা খুঁজে বের করেন। এখন সাপোজ আপনি যদি বলেন যে আপনি গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করবেন, এখন কারা কারা বায়ার, বায়ারের অসংখ্য লিস্ট রয়েছে।
অসংখ্য লিস্ট রয়েছে, অসংখ্য বায়ার রয়েছে। তো এই বায়ার গুলাকে ডিলিং করা, তাদেরকে কনভিন্স করা যে আপনাকে আমার প্রোডাক্টটা নিতে হবে, কেন আমার প্রোডাক্টটা নিবে, আপনার প্রোডাক্ট ক্যাটালগ বানাতে হবে, প্রোডাক্টকে ওইভাবে ডিজাইন করতে হবে, ওইভাবে আপনি এক্সপোর্ট করতে করতে পারবেন। এক্সপোর্টটা হচ্ছে কি, আপনাকে পণ্য বিক্রয় করা, পণ্য বিক্রয় করার জন্য আপনাকে মার্কেটিং এর যা যা লাগে সেটাই করতে হবে। আর ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে পণ্য ক্রয় করা, আপনি পণ্য ক্রয় করলেন তারপরে বাংলাদেশে এনে এগুলাকে বিক্রয় করলেন। জি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আমি এটা নিয়ে হ্যাঁ। একটু নিজে গুগল করে কিছু কাজ করছি। তো চ্যাট জি। জিপিটি ইউজ করছি, বিভিন্ন এআই টুলস ইউজ করছি যে কিভাবে হ্যাঁ। বায়ারকে বের করবো। তো যেমন হ্যাঁ। আছে apollo.io, হ্যাঁ, মানে আমি আচ্ছা। অস্ট্রেলিয়াতে মূলত বায়ার খুঁজতেছি। তো ওখানে হ্যাঁ। আমি লিঙ্কডইন থেকে নাম নিয়ে ওই ওয়েবসাইটে ইনসার্ট করলে দেখি যে তাদের টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস শো করে। তো এরকম হ্যাঁ। সার্ভিস কি, এগুলা কি রিয়েলি কাজ করে নাকি এগুলা জাস্ট এমনি ফেক হতে না পারে? না, কাজ করে, কাজ করে। যে কোনো লিংক কাজ করে। আপনি যে কোনো বায়ারের ইনফরমেশন পান না কেন, যে কোনো বায়ারকে খুঁজে বের হুম, করেন না কেন, কাজ করে এগুলা রিয়েল, ঠিক আছে। কিন্তু হুম, যখন আমি ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় জি আমি আপনাদেরকে প্রথমেই শিখাবো রিস্ক ফ্যাক্টরটা, রিস্ক জি অ্যানালাইজ জি করা। জি জি আপনি যে কোনো প্রতিষ্ঠান, আপনি যদি ওয়ালমার্টের সাথে অর্ডার পান, তাহলে কিন্তু জি আপনাকে ইয়ে করতে হবে, যুদ্ধে যাওয়ার আগে যেমন আপনার প্রস্তুতি লাগে, ওইভাবে আপনাকে জি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আপনি কিভাবে সেফ থাকবেন, ওই মেথড জি গুলো না জানলে আপনি করতে পারবেন না। সাপোজ আপনি একজনের জি মোবাইল নাম্বার পেয়েছেন, ইমেল নাম্বার পেয়েছেন, তাকে জি আইডেন্টিফাই করলেন, তার সাথে বিজনেস করবেন। এখন আপনি তার সাথে চোখ বন্ধ করে কিন্তু বিজনেস করা যাবে না। আমি না কিভাবে না না প্রোটেক্ট না, থাকতে পারি, আমি কিভাবে জি সেফ জি থাকবো, সেফ থেকে আমি বিজনেস করব, জি সেই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এটাই হচ্ছে জি জি মেইন কথা। বায়ার জি আইডেন্টিফাই করা, সাপ্লায়ার আইডেন্টিফাই করা, এবং অ্যানালাইসিস করা যে তারা ফেক কিনা, তারা রিয়েল কিনা। জি জি জি, ঠিক আমরা আছে, ঘরে থ্যাংক বসে, ইউ। আমরা বাংলাদেশে থেকে এটা অ্যানালাইসিস করতে পারবো যে সে ফেক কিনা রিয়েল কিনা, এটা এখন সম্ভব। আমরা দেখাই জি দিব জি জি ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো প্রশ্ন না রাসেল থাকে, ভাই। ভর্তি সংক্রান্ত কোনো কিছু থাকলে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা দুজনই ইনভলভ আছি। আপনাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে জানার কিছু আছে? জি, আমি ভর্তি হতে চাই। আমার তো কুমিল্লা থেকে, যে কবে বলছিলাম। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি অফলাইনে করবেন না অনলাইনে করবেন? রেজিস্ট্রেশন আমাদের লিংক দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্মে, অফলাইনে সেটা একটু করবো। পূরণ করে দিবেন। আমাদের প্রতিনিধি আগামীকাল সকালে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আপনি কি জি রেজিস্ট্রেশন জি, লিংকটি পেয়েছেন? আমি হয়তো এখনো দেখি নাই। লিঙ্ক তো হ্যাঁ, অনেকগুলো একটু আছে চ্যাট নতুন নতুন। বক্সে যান আর লিংকটি কপি করে রাখবেন, অথবা চ্যাট বক্সে একটু নাম্বারটি শেয়ার করে রাখেন, হ্যাঁ? জি, আমি নাম্বার শেয়ার করে নাম লিখে রাখছি কবির। ওকে ওকে, একটু চ্যাট বক্সে, আমরা এখনো কিছু পাইনি, আপনি একটু চ্যাট বক্সটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু কথা বলছি ভাইয়া এখানে। আপনারা যারা চ্যাট বক্সে অলরেডি হ্যাঁ, নাম্বারটি বল। লিখেছেন, আমি তাদেরকে ইনফর্ম করব। তো কাইন্ডলি যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে পারেননি অথবা পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো নাম্বারটি আপনার চ্যাট বক্সে দিয়ে রাখুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। জি। যারা আমরা এখন লিভ নিতে পারি, তাই না? আমাদের তো এখন অনেকক্ষণ হয়েছে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। যাদের জি জি। হয়ে গেছে আপনারা লিভ দিতে পারেন। জি, ধন্যবাদ। আচ্ছা জি ভাইয়া, ম্যাম, সবাইকে অনলাইনে, শুভরাত্রি দিয়ে। হ্যালো, জি স্যার। যে জি, আমি বলতে বলেন প্লিজ। চাচ্ছিলাম যে আমি যদি অনলাইনে যদি ভর্তি হই, তাহলে মাঝে মাঝে কি আমি অফলাইনেও এসে আপনাদের ওখানে এসে ক্লাস করতে পারবো? না না স্যার, এই ক্ষেত্রে একটি নিয়ম আছে। আপনি যদি অফলাইনে ভর্তি হন, আমাদের অনলাইনে ভর্তি হলে অফলাইনে করতে পারবেন না। স্যার, আপনি যদি অফলাইনে ভর্তি হন, সেক্ষেত্রে আপনি আমাদের অনলাইনের ব্যাচে যুক্ত হতে পারবেন। ও আচ্ছা, মানে অফলাইনে যদি ভর্তি হই তাহলে অফলাইনেও ক্লাস করতে পারবো, অনলাইনেও ক্লাস করতে পারবো। আর যদি অনলাইনে ভর্তি জি হই জি তাহলে স্যার, অফলাইনে ক্লাস পরবর্তী। করতে পারবো না, শুধু অনলাইনে। না না স্যার, শুধু অনলাইনেই। জি স্যার। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে অফলাইনে ভর্তির কত টাকা চার্জ, আর অনলাইনে ভর্তি কত টাকা চার্জ? স্যার, অফলাইনে হচ্ছে 2,900 টাকা, আর অনলাইনে হচ্ছে 2,000 টাকা। ও আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে স্যার। জি স্যার, আপনি কি ওয়ালাইকুম আসসালাম। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেছেন? জি, আমাকে বলছেন? জি জি স্যার, আপনি কি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেছেন কিনা, অথবা চ্যাট বক্সে আপনি নাম্বারটি শেয়ার করতে পারেন। জি না, এখনো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করি নাই, হোয়াটসঅ্যাপে যুক্ত আছি, ওখানে কোশ্চেন করছিলাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা। না ও অনেক তো আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক আমরা আছে অনেকের স্যার। সাথে কানেক্টেড তো। তো এইখানে হচ্ছে আমরা একটু ছোট পরিসরে নিয়েছি আর কি। যারাই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে তাদের সাথে আমরা খুব দ্রুত তাদের কাছে যেতে পারবো আর কি, হ্যাঁ, ভর্তি সংক্রান্ত বিষয়গুলো। ও এই জন্যই আপনাকে আচ্ছা, এর আগে একটা জিজ্ঞেস কোশ্চেন করছি। করেছিলাম, সেটার যে অ্যান্সারটা শুনেছিলাম, মানে একবার অফলাইনেও যদি ভর্তি হই তাহলে আমার আয়ত্ত করতে যতদিন সময় লাগুক না কেন ততদিনের মধ্যেই কি আমি অফলাইন ক্লাস করতে পারবো? মানে 1 মাসে হলো না, স্যার মূলত আবার এক হচ্ছে মাস আপনাকে পরে একটু হলো। আমি একটু সুন্দর করে ভেঙে বলি। আমরা হচ্ছে জি। অফলাইনে হচ্ছে আপনি ক্লাসটি করলেন, তারপর হচ্ছে আপনার সময় নেই, আমাদের আবার পরবর্তী ব্যাচ অনলাইনে হচ্ছে, আপনি সংযুক্ত হয়ে যাবেন। পৃথিবী তো এখন ভার্চুয়ালাইজেশনের যুগ। সো আপনি অনলাইনেও যেভাবে কাজ করতে পারবেন অফলাইনেও ঠিক সেভাবে কাজ করতে পারবেন। আর প্রপারলি ক্লাস করলে আমি দেখছি ইরফান স্যারের ক্লাসে যারা সংযুক্ত হয় তাদের পরবর্তীতে আর অফলাইন প্রয়োজন হয় না, তারা যদি চায় অনলাইনে আবার করে নেয় সুযোগ থাকলে। আর সুযোগ তো থাকে না, আপনারা সবাই তো ব্যস্ত মানুষ, কিন্তু জি আমরা জি। আপনাদেরকে সুযোগ দিব ভাইয়া, হ্যাঁ। যেহেতু এখানে মনে করেন যে নতুন একটা কোর্স, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলোর সাথে নতুন পরিচিত হওয়া হওয়া হইতেছে। আর ক্লাস স্যার আরেকটি চলাকালীন সবচেয়ে সময় বড় প্রত্যেকটা সংবাদ ওয়ার্ড হচ্ছে সম্পর্কে তো জানা আমরা যায় না, তাই না? প্রিভিয়াস ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো আপনাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে, জিমেলে গুগল ড্রাইভ আছে সেখানে আমরা দিয়ে দিব আর কি, হ্যাঁ। জিমেইল অ্যাকাউন্ট দিবেন, আমরা গুগল ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দিব। টোটাল 8টা ক্লাস যদি ভালো করে আপনি দেখেন, বারবার দেখেন, আমার মনে হয় না কোনো কিছু বাকি থাকবে আর কি। আর এটা তো রকেট সায়েন্স না, তাই না? তো কোনো সমস্যা থাকবে না আশা করছি। ও মানে আমি যদি অফলাইনে আচ্ছা যদি ভাইয়া, আমি এখানে অ্যাড একটু হই, কথা বলতে অফলাইনে, চাচ্ছিলাম। হ্যালো। জি, জি জি স্যার, অফলাইনে জি কি আমি আমি আপনি বলুন। আপনাদেরকে বলবো একটি অফারের চারটা কথা ক্লাস? বলেছিলাম যে আমাদের, আচ্ছা হ্যালো। জি আমাদের একটি ফ্যাসিলিটি ছিল স্যার, যে আপনি আমাদের অনলাইন অফলাইন যে ব্যাচটি করুন না কেন, আমাদের নেক্সট 1 ইয়ার আপনি রিপিট ক্লাস করতে পারবেন, আমাদের অনলাইনে যে কোনো ব্যাচেই রিপিট ক্লাস করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই সুযোগটি করে দিব আমাদের স্টুডেন্ট হিসেবে, তখন আর কোনো পেমেন্ট করতে হবে না স্যার। আচ্ছা, অফলাইনের ক্ষেত্রেও কি সেটাই? না না অফলাইনে স্যার, কেউ অ্যাড হলে কি অফলাইনের ক্ষেত্রে অফলাইন এই থেকে? সুযোগটি নেই। আপনি অনলাইন অফলাইন যেটি করুন না কেন, আমাদের অনলাইনে নেক্সট 1 ইয়ার আপনি চাইলে রিপিট যে কোনো ক্লাসে জয়েন হতে পারবেন স্যার, সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না। অনলাইনে সেটা কি জি স্যার। অনলাইনে জয়েন হতে পারবো নাকি অফলাইনেও জয়েন হতে পারবো? জি জি স্যার, অনলাইনে, অনলাইনে। আর স্যার অফলাইনে যখন আপনি ক্লাসটি করবেন, আপনার বাই এনি চান্স কোনো ক্লাস মিস মানে ছুটে গেল, যে আপনি ক্লাস করতে পারছেন না, হয়তো ব্যস্ত হয়ে গিয়েছেন, আমরা চাইলে আপনাদেরকে নেক্সট ব্যাচেও আবার এনরোল করিয়ে দিতে পারবো যদি আপনি একবার অ্যাডমিশন নেন। তা আমরা জি। আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখবো। আচ্ছা আচ্ছা। আর মোট তো 8টা ক্লাস, তাই না? 8টা ক্লাসের মানে অফলাইনে জয়েন হলেও এই অনলাইনে 8টা পিডিএফ নিয়ে নেওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে তো সেটা বারবার রিপিট দেখলেই মোটামুটি আয়ত্ত হয়ে যায়, তাই না? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো। ওকে আপু, স্যার। আমি আমি ফর্মটা ফিল আপ করছিলাম, এটা কি কনফার্ম হয়েছে? আমার নাম হচ্ছে কবির, এই যে আপনাদের যে জি জি ভর্তির জি, যে আপনার নামটি আমি পেয়েছি, আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সেও দিয়েছেন তাই তো? জি জি, 24 আপনার ফোন নাম্বার তাই না? জি জি লাস্ট ডিজিট। হ্যাঁ ভাইয়া জি পেয়েছি। স্যার, আপনাদের লাস্ট যারা চ্যাট বক্সে নাম্বারগুলো দিয়েছেন তাদের নাম্বারগুলো আমরা কালেকশন করছি। যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে পারছেন না তারা চ্যাট বক্সে নাম্বারটি দিয়ে দিলেও হবে, আমরা আপনাদেরকে ইনফর্ম করব পরবর্তীতে। জি ম্যাম, এখন তাহলে সবাইকে শুভরাত্রি দিতে পারেন আপনি, অনেক রাত হয়ে গেছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন ঠিক নেই? আছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ওকে ওকে। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। সবাইকে স্যার ধন্যবাদ। আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম, সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম। আর সবাই ভালো করে ক্লাসটি করবেন আশা করি। শুভরাত্রি। ওকে, আল্লাহ হাফিজ।